যে 4টি আসনে উপনির্বাচন হয়েছে, 3টি আসনে সেখানে বিজেপি জয়লাভ করেছে, একটি আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা দিনভর আলোচনা করেছি। আজকে এই মুহূর্তেও আরো কিছু রাজনৈতিক চর্চা এই বিষয়টাকে কেন্দ্র করে করব। তার এই উপভোটের যে রেজাল্ট, তার ফলাফলের প্রভাব কি পড়তে চলেছে আগামী 23-এর নির্বাচনে, সেটা নিয়েও কিন্তু অবশ্যই আমরা আলোচনা করব। আজকে আমাদের স্টুডিওতে রয়েছে নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য মহাশয় এবং তার পাশাপাশি রয়েছেন বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য। স্বাগত আপনাকে। প্রথমেই যে বিষয়টা আমি সেবক ভট্টাচার্য মহাশয়ের কাছে যাব, যে স্যার প্রথমেই আমরা দেখেছি যে 3টে আসনে বিজেপি জয়লাভ করেছে, একটা আসন কংগ্রেসের ঝুলাই গেছে। তো এই বিষয়টা কি প্রভাব পড়তে পারে আগামী 23-এর নির্বাচনে? অনেকে এই উপনির্বাচনকে সেমিফাইনাল বলেও আখ্যা দিচ্ছিলেন। আসলে সেমিফাইনাল কিনা তো আলাদা বিষয়, আর এভাবে সেমিফাইনাল হয় কিনা, কারণ উপনির্বাচন স্বাভাবিকভাবেই স্বাভাবিক গতি প্রকৃতি বা ত্রিপুরার মতো প্রান্তিক ছোট রাজ্য, এই ধরনের রাজ্যগুলোতে যে গতি প্রকৃতি, উপনির্বাচন সাধারণভাবে শাসক দলের পক্ষে তার ফলাফল যায়। সুতরাং এটা দিয়ে এক কথায় সেমিফাইনাল বলা যায় না, এক কথায় সেমিফাইনাল বলা উচিত না। তবে একটা আভাস পাওয়া যায় আগামী দিন কি হতে যাচ্ছে, সেটা একটা আভাস পাওয়া যায়। এই আভাসের কথা যদি বলি তাহলে বিস্তারিত না হয় পরেই আসলাম, সাথে অ্যাডভোকেট অরিন্দম ভট্টাচার্য আছেন, অরিন্দম দার কাছ থেকেও বিষয়গুলো প্রাথমিকভাবে জেনে নেব। আমি যতখানি বুঝি যে এখানে যদি সবচেয়ে বেশি লুজার হয়ে থাকে পাটিগণিতে, সিম্পল পাটিগণিতের হিসাবে সবচেয়ে বেশি লুজার হয়েছে সিপিআইএম, গেইনার হচ্ছে পাটিগণিতের হিসেবে গেইনার হচ্ছে কংগ্রেস, আর ভোটের অঙ্কে 23-এর প্রশ্নে গেইনার হচ্ছে বিজেপি। এই 3টা বিষয় বলা যায়। তবে বিজেপির সামনে আমি শুরুতেই বলি, ব্যাখ্যা না হয় পরে হবে, যদি কোনো কারণে যেটা আন্ডারগ্রাউন্ড এগ্রিমেন্ট ছিল, এবারকার বাই ইলেকশনে যেটা আন্ডারগ্রাউন্ড এগ্রিমেন্ট হয়েছে, এটা ভোটের রেজাল্ট দেখে ক্লিয়ার। সিপিএম এবং কংগ্রেসের যে আন্ডারগ্রাউন্ড মিতালি, এটা যদি ওভারগ্রাউন্ডে চলে আসে তাহলে 23-এর নির্বাচনে বিজেপির কপালে দুঃখ থাকতে পারে। গোটা গোটা করে এরকম বিষয় আমার মনে হয়েছে। প্রাথমিক অ্যানালাইসিসে আমি একটা বললাম, অরিন্দম দা বলুক, এরপর আবার আসবো বিস্তারিত আলোচনায়। একদম অরিন্দম বাবু, আপনার কাছে যাব এবং অবশ্যই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন মূলত এটা জানতে চাইবো আপনার কাছ থেকে। 23-এর নির্বাচনে কি প্রভাব পড়তে পারে আপনার কি মনে হয়? প্রথম অবস্থায় আমি সেবকের সঙ্গে এই জায়গাটাই একমত যে আজকের দিনে 4টে বিধানসভা এলাকায় যে উপনির্বাচন হয়েছে, যে কারণের জন্যই হোক, সেই উপনির্বাচনের যে রেজাল্ট শিট আমাদের কাছে এসছে, আমরা দেখছি, তাতে করে একটা সিট কংগ্রেস পেয়েছে, বাকি 3টে সিট বিজেপির দখলে গেছে। এখন গত 18 বিধানসভা নির্বাচনের সঙ্গে যদি আমরা এটাকে মেলানোর চেষ্টা করি, আমরা প্রথমেই যদি দেখি যে যুবরাজনগরে 2018-তে বিজেপি ভোট পেয়েছিল 17,498। এবার 2022-এ বিজেপি সেই জায়গায় ভোট পেয়েছে 18,769। বিজেপির এখানে গেইন করেছে 1,271টা ভোট। এই সিটটা গত 2018-র যে বাম বিরোধী হাওয়া বা সরকার বিরোধী হাওয়া, সেই হাওয়াতেও সিপিআইএম এর একটা অন্যতম দুর্গ হিসেবে এই সিটটা সিপিআইএম রিটেন করতে পেরেছিল বা দখলে রাখতে পেরেছিল।
25 বছর পরে এই প্রথম আমি এটা করলাম যে 25 বছরই খুব সম্ভব, 25 বছর পরে এই প্রথম সিপিআইএম এই সিটটা হারিয়েছে। এবার সিপিএম এর ভোটের এটা কি দাঁড়িয়েছে, বিশ্লেষণটা কি দাঁড়াচ্ছে? আজকে 2018-তে ছিল 18,147, 2022-এ এসে হয়েছে 14,197, মানে সিপিআইএম ওখানে 3,950টা ভোট বা কম বেশি 4,000 ভোট কম পেয়েছে। কংগ্রেস আগে যেটা ছিল 689, সেটা হয়েছে এবার 1,040। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? সিপিএম এর দুর্গে সিপিএম প্রায় 4,000 ভোট কম পেয়েছে। এইটাতে দুটো জিনিস প্রতীয়মান হয়, বাকি সিটগুলোকে বিশ্লেষণ করলেও একই জায়গায় আমরা আসতে পারবো, কিন্তু মূলত সেবক যে কথাটা বলার চেষ্টা করেছিল, এই বাই ইলেকশন, আপনি যেটা প্রথমেই বলার চেষ্টা করেছিলেন, বাই ইলেকশনটা সেমিফাইনাল হিসেবে দেখছে অনেকে। এই চারটে উপনির্বাচনকে বাই ইলেকশনকে সেমিফাইনাল হিসেবে দেখা যাবে কিনা, দেখা উচিত কিনা, সেই বিশ্লেষণটা পরে। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এই উপনির্বাচনের পরে যেটা দেখা যাচ্ছে রেজাল্ট বিশ্লেষণ করলে, যে সিপিআইএম 2018-তে যে জায়গায় ছিল, সিপিআইএম আজকে সেই জায়গায় নেই প্রতিটা কেন্দ্রে। অর্থাৎ লুজার যদি আমরা এক কথায় বলি তাহলে সিপিআইএম, কেইনার আমরা যদি বলি এক কথায় তাহলে সেটা বিজেপি। এবং বিজেপির আরো বেশি আস্থার জায়গা যেটা তৈরি হচ্ছে, আমার মনে হয় বিজেপি নেতৃত্ব বিশ্লেষণ করতে বসলে বিজেপি নেতৃত্ব একটা সাংঘাতিক ভালো মানে পাবে, বুস্টিং পাবে একটা কারণের জন্য। কারণ গত এই 4.5 বছর ধরে যে আলোচনাটা চলছিল, বিশেষ করে সংবাদ মাধ্যমে এবং অনেকাংশে সাধারণ মানুষের মধ্যে, যে বিজেপি এই রাজ্যে ছিল 2% ভোট 2018 নির্বাচনের আগে। কিন্তু 2018 নির্বাচনে এই বাম বিরোধিতা বা বামপন্থী ফ্রন্ট সরকারটাকে উৎখাত করার জন্য রাজ্যের মানুষের যে একটা অত্যন্ত তীব্র স্পৃহা, সেই স্পৃহাটা এর আগের 2-3টে নির্বাচনে মানে করা যায়নি, ফলপ্রসূ করা যায়নি। কংগ্রেস যে কোনোভাবেই হোক সেই জায়গাটায় আসতে পারেনি। সেই জায়গায় গোটা রাজ্যের মানুষের মানে কংগ্রেসি ভোটার বা অবাম ভোটের পুরো ভোটটাই বিজেপি পেয়ে গেছিল, 2% থেকে ভোটটা বেড়ে চলে গেছিল 45-46 অংশে। তো স্বাভাবিকভাবে যেটা ব্যাপার ছিল ওই সময় বা এই আজকে 26 তারিখে আসার আগ পর্যন্ত 25 তারিখ রাত অব্দি যে জায়গাটা ছিল, সেটা হচ্ছে যে বিজেপি ত্রিপুরা রাজ্যে সেই অর্থে তার নিজস্ব কোনো ভোট ব্যাংক নাই। কিন্তু আজকে এই 4টে উপনির্বাচনের পরে কিন্তু বিজেপি নেতৃত্ব খুব সাবলীলভাবে এটা বুক ঠুকে বলতে পারে যে এখন আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ভোট ব্যাংক রয়েছে। কারণ একটা জিনিস বুঝতে হবে যে আগরতলা এবং আটবরদোয়ালি এই দুটো সিটই কিন্তু মূলত কংগ্রেসের সিট, এবং এই দুটো সিটে যারা কংগ্রেস প্রার্থী ছিলেন বিগত দিনে 2018-র আগে, তারাই বিজেপি হয়ে যোগ দিয়েছেন, বিজেপি হয়ে গেছেন, বিজেপি হয়ে 18 নির্বাচন লড়েছেন। তাহলে আমরা ধরেই নিতে পারি যে গোটা ভোটটা ওই কংগ্রেসের ভোটটাই বিজেপির বাক্সে চলে এসছে। কিন্তু আমরা আটবরদোয়ালি যদি দেখতে যাই, আটবরদোয়ালিতে কিন্তু ঘটনাটা অতটা সরল হয়নি। 2018-তে আটবরদোয়ালিতে বিজেপি ভোট পেয়েছিল 24,293টা, আর 2022-এ বিজেপি ভোট পাচ্ছে 17,181। তার মানে এখানে বিজেপির ভোট কমেছে, অর্থাৎ কংগ্রেসের যে ভোটটা বিজেপিতে এসেছিল 2018-তে সেটা ফিরে গেছে। কিন্তু কতটা ফিরে গেছে? 7,112টা ভোট। এটা সাংঘাতিক সাইজেবল কিছু নয়। উল্টো দিকে কংগ্রেস সেবার পেয়েছিল 2018-তে পেয়েছিল 13,003টে ভোট, এবার পেয়েছে 11,077টা ভোট। প্রার্থী কিন্তু একই রয়েছে। কংগ্রেসের ওই সময় 2018 বিজেপির যিনি প্রার্থী ছিলেন, এবারে কংগ্রেসের প্রার্থী একই ব্যক্তি, কিন্তু ভোট কিন্তু উনি ওই 2018-তে যেটা পেয়েছিলেন সেই ভোটটা কিন্তু উনি ধরে রাখতে পারেননি। সেই ভোটটা থেকে কিন্তু নেমে গেছে, প্রায় 9,000 ভোট নেমে গেছে। তাইলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, সুরমায় দেখা যাচ্ছে বিজেপি গেইন করেছে, কংগ্রেস যা ছিল তাই আছে। 689টা ছিল, এবারে হয়েছে 1,080। তার মানে কংগ্রেসের খুব বেশি ডিফারেন্স হয়নি। কিন্তু বিজেপি 2018-তে ছিল 17,498, এবারে হয়েছে 18,769। সিপিএম এর উল্টো দিকে
18,000 থেকে নেমে 14,000 হয়ে গেছে। তার মানে কি, এবার এই দুটো সিটে বিশ্লেষণই তো পরিষ্কার এসে যাচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে বিজেপির নিজস্ব একটা ভোট ব্যাংক তৈরি হয়ে গেছে। এখানে বিজেপি আহ্লাদিত হওয়াটা খুব স্বাভাবিক এবং হওয়াই উচিত। সে জায়গায় সিপিএম এর উল্টো দিক। কংগ্রেসের ক্ষেত্রে যেটা আমি বলবো সেটা হচ্ছে, কংগ্রেস যে সিটটা পেয়েছে, আমার বিশ্লেষণে সেটা কংগ্রেসের সিট নয় বা কংগ্রেসের জয় নয়। ওই জয়টা ব্যক্তি সুদীপ রায় বর্মনের। 6 আগরতলা কেন্দ্রে সুদীপ রায় বর্মনের যে জনপ্রিয়তা, উনি এই জনপ্রিয়তাটা যেভাবেই হোক বিজেপিতে, কংগ্রেস থেকে বেরিয়ে বিজেপিতে যখন এসছেন তখন ক্যারি করে নিয়ে এসছেন, আবার বিজেপি ছেড়ে যখন উনি কংগ্রেসে গেছেন তখন উনি ওটা ক্যারি করতে সক্ষম হয়েছেন। এইটা পিওরলি আমি মনে করি সুদীপ রায় বর্মনের নিজস্ব ক্যারিশমা। ওখানে কংগ্রেসের কিছু করার ছিল না, কংগ্রেস সাংঘাতিক কিছু করতে পারেনি। রাদার 6 আগরতলাতে 2018-তে বিজেপি ভোট পেয়েছিল 25,234, এবারে পেয়েছে 14,268। ওই আবার বলবো যে বিজেপির তেলে একটা ভোট হয়েছে, ওখানেও 6 আগরতলাতে হয়েছে। সিপিএম পেয়েছিল 17,852 2018-তে, এবার পেয়েছে 6,336, মানে প্রায় 11,000 ভোট সিপিএম এর চলে গেছে। এই ভোটটা কোথায় গেছে? কিছু হয়তো বিজেপি নিচে বলা যাবে না, কারণ বিজেপি 25,000 থেকে নেমে 14 হয়েছে, তাহলে এই ভোটটা স্বাভাবিকভাবে সুদীপ রায় বর্মনের কাছে গেছে। তো সুদীপ রায় বর্মনের ভোট, সিপিএম এর ভোটটা যদি সুদীপ রায় বর্মনের কাছে যায়, সিপিএম এর ভোটটা নিশ্চয়ই কংগ্রেসের কাছে যায়নি, সুদীপ রায় বর্মনের কাছে গেছে। ব্যক্তি সুদীপ রায় বর্মনকে ওখানকার 6 আগরতলার ভোটাররা, যারা বাম ভোটার, বাম মনোভাবাপন্ন সম্পন্ন ভোটার, যারা 18 সালে 17,000 ভোট দিয়েছিল সিপিএম এর বাক্সে ভোট ফেলেছিল, তারা কিন্তু এবার 6,000 ভোট কম দিয়েছে। তার মানে এই ভোটটা ক্যারি করেছে সুদীপ রায় বর্মন। তো কাজে এখানে কংগ্রেসের সাংঘাতিক গেইন আমি দেখতে পাচ্ছি না। মানে কংগ্রেস সিম্বলটা হচ্ছে, কারণ 2018-তে ওটা ছিল 646, এবার সেটা হচ্ছে 17,000। কিন্তু বর্দোয়ালির সঙ্গে যদি 6 আগরতলার তুলনা করি, কংগ্রেসের প্রতি যদি মানুষের আস্থা সেই জায়গায় তৈরি হতো, তাহলে বর্দোয়ালিতেও বিজেপির জয় থাকার কথা না, বিজেপি হারার কথা, 6-এর মতন 8-এও কংগ্রেসের জেতার কথা, তা তো হয়নি। তো আমার বিশ্লেষণে এই মুহূর্তে বিজেপি সত্যি সত্যি 2023-এর নির্বাচন যাওয়ার জন্য তার যে মিনিমাম মোরাল বুস্টিংটা দরকার ছিল, বিশেষ করে সংবাদ মাধ্যমে যেভাবে আসছিল বিষয়গুলো, যে বিজেপি এখন সেই অর্থে অতটা কনফিডেন্ট নয়, নানান রকম সমস্যা, প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, বা সংবাদ মাধ্যমে আরো বেরোচ্ছে যে তাদের ভেতরে কিছু সমস্যা আছে, দলগতভাবে, সাংগঠনিকভাবে তাদের কিছু দুর্বলতা রয়েছে। এই সবগুলো বিষয়কে কিন্তু ওরা একদম কার্পেটের তলায় চাপা দিয়ে দিতে পারছে আজকের এই 4টে বিধানসভার উপনির্বাচনের রেজাল্ট। এইটুকু আমি বলতে পারি আপাতত। আমি স্যারের কাছে আবারও আসবো, যে এই যে বলা হচ্ছে যে ব্যক্তি সুদীপ রায় বর্মন এখানে জিতেছেন, এবং তার পাশাপাশি বামেদের যে ভোটটা ছিল একটা অংশ গেছে ওই জায়গাতে, কি বলবেন? না, অরিন্দমদার এই যুক্তির সাথে আমি সম্পূর্ণভাবে একমত হতে পারছি না। এই কারণে পারছি না যে সুদীপ রায় বর্মন কংগ্রেস দলে গেছেন, এটা ঠিক। সিপিএম এর যে র্যাঙ্ক এন্ড ফাইল, নিচুতলার যে সিপিএম, মানে বাম সমর্থকরা, তারা সিপিএম নেতৃত্ব সম্পর্কে, তাদের বিপদে তাদের পাশে দাঁড়ানো, তারা কোথাও আক্রান্ত হলে সিপিএম নেতৃত্ব ছুটে যাওয়া, এই জায়গাগুলো পাচ্ছিল না। যেই কারণে সিপিএম এর, মানে বামের যে র্যাঙ্ক এন্ড ফাইল, এই র্যাঙ্ক এন্ড ফাইল কিন্তু সিপিএম রাজ্য নেতৃত্বের উপর আস্থাটা রাখতে পারছিলেন না। তার রেজাল্ট কিন্তু আমরা শুধুমাত্র জিতেছে, না হয় বিজেপি 3টে আসনে, একটাতে কংগ্রেস জিতেছে, কিন্তু ভোটের যে সুইপ করেছে ভোট, এই সুইপটা দেখলে পরে বোঝা যায় যে আস্থাটা, সিপিএম এর র্যাঙ্ক এন্ড ফাইলের একটা বড় অংশের আস্থাটা কংগ্রেসের দিকে গেছে। কংগ্রেসের দিকে গেছে কেন গেছে? মনে করছে যে আমরা যদি আক্রান্ত হই, সুদীপ রায় বর্মন অ্যান্ড কোং, তারা হয়তো গিয়ে আমার পাশে দাঁড়াতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দাঁড়িয়েছে। সুদীপ রায় বর্মনের ক্যারিশমা যদি বলা যায়, এই প্রশ্নে ক্যারিশমা, কিন্তু শুধুমাত্র সুদীপ রায় বর্মন না, এটা অ্যাজ এ হোল কংগ্রেসের দিকে গেছে। কেন বলছি আমি? 6 আগরতলার ক্ষেত্রে না হয় সুদীপ রায় বর্মন নিজে প্রার্থী, আমি ছেড়ে দিলাম। সেম ঘটনা হয়েছে বর্দোয়ালিতে।
বর্দোয়ালিতে লেফট বিশ্বনাথ সাহা তখন দাঁড়িয়েছিলেন গত বিধানসভা নির্বাচনে, মানে 18 সালের বিধানসভা নির্বাচনে 13,115টা ভোট পেয়েছিল লেফট। এবার পেয়েছে 3,376টা ভোট লেফট পেয়েছে। 9,739টা ভোট কম পেয়েছে গত বিধানসভা থেকে লেফট। এবারের যে উপনির্বাচন তাতে প্রায় 10,000 ভোট কম পেয়েছে। 9,000 কম বেশি 10,000 কম বেশি 10,000 ভোট পেয়েছে, কম পেয়েছে। এবার এই ভোটটা কোথায় গেছে? আইএনসি 1,303টা ভোট পেয়েছিল গত 18 বিধানসভা নির্বাচনে, এবারের বিধানসভা নির্বাচনে পেয়েছে 11,000। তাহলে সুইং করে সিপিএম এর মানে লেফটের মেজর, ফরওয়ার্ড ব্লকের তো আলাদা করে বেস নেই কিছু, যা আছে সিপিএম এর আছে। সিপিএম এর ভোটটা তাহলে কোথায় গেল? কি করে কংগ্রেস 1,300 থেকে 11,077 গিয়ে চলে গেল? সিপিএম এর আবার সেম 10,000 ভোট কমলো, বিজেপিরও কমেছে প্রায় 7,000 ভোট। গত 18 বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের উপনির্বাচনে 8 বর্দোয়ালি কেন্দ্রে প্রায় 6,000 ভোট কম পড়েছে। 6,000 ভোট কম পড়েছে। সিপিএম থেকে বেরিয়ে গেছে প্রায় 10,000 ভোট, কংগ্রেসের বেড়েছে প্রায় 10,000 ভোট, বিজেপির কমেছে 7,000 ভোট। তাহলে অঙ্কটা কিন্তু মিলে গেল। সিপিএম এর ভোটটা, সিপিএম এর যে বেস ভোটটা রয়েছে, এটা কিন্তু সুইং করে গেল কংগ্রেসের দিকে। এখানে তো সুদীপ রায় বর্মন নেই, আর আশিস সাহা ওই ডিওনার, ওই অঞ্চলের মধ্যে সাংঘাতিক পপুলার লিডার, প্রত্যেকের কাছে নারীর যোগাযোগ আছে, এরকম লিডার আছে, ভালো মানুষ হয়তো, কিন্তু এরকম লিডার না। বিভিন্ন ক্ষেত্রে আশিস সাহার উপর ক্ষোভ আছে। তাহলে ভোটটা গেল কেন? আস্থা পেয়েছে। এই আস্থার জায়গা থেকে তৈরি হয়েছে যে আমি কংগ্রেসের দিকে যাই, যাচ্ছে কিন্তু মূলত সিপিএম এর র্যাঙ্ক এন্ড ফাইল। আমরা যদি আসি সুরমা কেন্দ্র, সুরমা কেন্দ্রে বিজেপি, তখন বিজেপি বলে মানুষ ভোট দিয়েছিল, বিষয়টা এমন না। লেফটকে সরাতে হবে, সামনে যে আছে তাকে ভোট দিয়েছিল। 20,766টা ভোট পেয়েছিল বিজেপি, এবার 4,090টা ভোট কমেছে, কমে 16,677 এসছে। সুরমা বিধানসভা কেন্দ্র এসটি কেন্দ্র নয়, এসসি কেন্দ্র, এসটি কেন্দ্র নয়, ট্রাইবেল ডমিনেটেড কেন্দ্র নয়, কিন্তু ভালো সংখ্যক ট্রাইবেল ভোটার আছে। সিপিএম এর ভোট 18,000 থেকে 8,000 এসে দাঁড়িয়েছে, অ্যারাউন্ড 10,000 কমেছে। বাকি ভোট গেল কোথায়? এখানে তিপ্রামুথা ইন্ডিপেন্ডেন্ট হয়ে দাঁড়িয়েছে, তিপ্রামুথা পেয়েছে 12,000 ভোট, বিজেপি থেকে কমলো 4,000 ভোট, সিপিএম থেকে কমলো 10,000 ভোট, তিপ্রামুথা পেয়েছে 12,000 ভোট। তাহলে শুধু কংগ্রেস বলে না, সিপিএম এর র্যাঙ্ক এন্ড ফাইল, যেখানে গিয়ে আমি আস্থা না পাবো, আমার পাশে দাঁড়াবে যারা, তাদের দিকে ঝুঁকছে। সিপিএম কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। এবারকার রেজাল্ট থেকে কিন্তু এই জায়গাটা একবারে জলের মতো পরিষ্কার। সিপিএম এর জন্য কিছুটা ভালো হয়েছে যুবরাজনগর, যদিও যুবরাজনগর, সুরমা এই দুটো কেন্দ্র বরাবর সিপিএম এর গড় হিসেবে পরিচিত। সুরমা ভেঙে চুরমার। যুবরাজনগরে অরিন্দম দা বলছিল বিজেপির প্লাস হয়েছে 1,271টা ভোট, সিপিএম এর মাইনাস হয়েছে 3,950টা, মানে অ্যারাউন্ড 4,000 ভোট মাইনাস হয়েছে, কিন্তু তারপরেও ধরে রেখেছে। সুরমা কেন্দ্র, 6 আগরতলা কেন্দ্র, 8 বর্দোয়ালি কেন্দ্র, এই 3টা কেন্দ্রে সিপিএম এর ধস নেমে গেছে। অ্যারাউন্ড 10,000 করে ফিগার তাদের ভোট কাট হয়েছে। এর মানে হচ্ছে সিপিএম সবচেয়ে বেশি লুজার। পশ্চিমবঙ্গে যে অবস্থাটা দাঁড়িয়েছে, সেই অবস্থায় সিপিএম যায় কিনা, এটা হচ্ছে আজকে বড় জায়গা, বড় প্রশ্ন। বিজেপি
রাজনৈতিক হিসেবে পাটিগণিতের হিসেবে কংগ্রেস গেইনার, কোথায় 300 ছিল হয়ে যাচ্ছে 10,000। পাটিগণিতের হিসেবে 18-র তুলনায় এবারের নির্বাচনে কংগ্রেস গেইনার, কিন্তু বিজেপির পার্মানেন্ট বেস তৈরি হচ্ছে, রাজনৈতিক হিসেবে বিজেপি গেইনার। এবং 23-এর নির্বাচন কার পক্ষে যাবে আমরা পরবর্তী সময়ে আলোচনা করছি, কিন্তু এই যাত্রায় আমি যেটা বলতে চাইছি, সিপিএম এর র্যাঙ্ক এন্ড ফাইল শুধুমাত্র সুদীপ রায় বর্মন করিশ্মা না, সুদীপ রায় বর্মন বা কংগ্রেসের প্রতি সিপিএম এর চাইতে বেশি আস্থা জ্ঞাপন করছে, যেই কারণে কংগ্রেসের দিকে, তিপ্রামথার দিকে না, কংগ্রেস তিপ্রামথাকে ছেড়ে দিয়েছে, সুতরাং ওই ভোটটাও তিপ্রামথা পেয়ে গেছে। এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। এখানে যে বিশ্লেষণটা সেবক দেওয়ার চেষ্টা করছে, সেই বিশ্লেষণটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে বা এক্সেপশনের জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু ওই যুবরাজনগর। যদি সিপিএম এর র্যাঙ্ক এন্ড ফাইল তো ভাঙছে, সিপিএম এর ভোট ব্যাংক একটু একটু করে ইরোড হচ্ছে, এ নিয়ে সন্দেহ করার কোনো জায়গা নেই, কিন্তু এতে করে কংগ্রেসের গেইন হচ্ছে এইটা এক্ষুনি আমরা বলতে পারছি না। কেন কি, যুবরাজনগরে কিন্তু কংগ্রেসের সেই অর্থে কোনো উন্নতি হয়নি। সিপিএম এর ভোট কমেছে, তাহলে সিপিএম এর ভোটটা যুবরাজনগরে কংগ্রেসের পক্ষে যাওয়ার কথা ছিল, যায়নি তো। তাহলে সিপিএম ভোটটা কোথায়? আইদার সিপিএম ওখানে কাস্টিং কম হয়েছে, সিপিএম এর ভোটের কাস্টিং কম হয়েছে, অথবা সিপিএম এর ভোটটা বিজেপির পক্ষেই গেছে, কারণ বিজেপি ওখানে আবার 1000 ভোট বেশি পেয়েছে, না হ্যাঁ 1000 ভোট বেশি পেয়েছে, কিন্তু সিপিএম এর ওখানে ভোট কমে গেছে প্রায় 3000, 4000, প্রায় 4000 ভোট, 950। তাহলে 6 আগরতলা, 8 বরদোয়ালি, যুবরাজনগর, এই তিনটেকে যদি একসঙ্গে দাঁড় করাই তাহলে কিন্তু কংগ্রেসের সাংঘাতিক গেইন হয়েছে বলা যাবে না। কারণ 8 বরদোয়ালি নিয়ে যদি আমরা দেখি, 8 বরদোয়ালিতে বিজেপির 18তে ছিল 24,000, মানে কংগ্রেসের ভোট পুরোটা। এবার 8 বরদোয়ালিতে 18তে কংগ্রেসের ভোট ছিল 1303টা, সিপিআইএম এর ভোট ছিল 13,000। এবার বাই ইলেকশনে সে দেখা গেল বিজেপির ভোট কমেছে, মানে কংগ্রেসের মানে বিজেপির ভোটের একটা অংশ যেটা কংগ্রেস থেকে এসে ঢুকেছিল সেটা বেরিয়ে গেছে, সাধারণভাবে আমরা ধরতে পারি। অ্যাট দ্য সেম টাইম আইএনসি 1000 থেকে বেড়ে হয়েছে 11,000, সেই 11,000 কোত্থেকে গেছে? 13,000 থেকে 3,000 হয়েছে। স্বাভাবিকভাবে এই 9,000 ভোট বিজেপি কংগ্রেসের দিকে গেছে, এটা ধরেই নেওয়া যেতে পারে। কিন্তু পুরো ভোটটা যদি কংগ্রেসের দিকে আসতো আর বিজেপি থেকে যদি বেরিয়ে আসতো কংগ্রেসের দিকে, তাহলে কিন্তু কংগ্রেসের ওখানে বেরিয়ে যাওয়ার কথা, জিতে আসার কথা, সেটা তো হলো না। সুদীপ রায় বর্মনের ক্ষেত্রে যেটা হয়েছে, 6 আগরতলায় যেটা হয়েছে, সেটা কিন্তু 8 বরদোয়ালিতে হলো না। আশিস সাহা কিন্তু বিজেপির ভোটটাকে টেনে নিতে পারলো না, সেই পরিমাণ ভোট বিজেপি থেকে টেনে বার করতে পারেনি। যা পেয়েছে সেটা হচ্ছে সিপিআইএম এর ভোট, সিপিআইএম ভাঙছে নোটা ভোট। তো ওই জন্য আমি বলেছিলাম যে কংগ্রেসের এখনই বিজেপি যেমন অনেকটা কনফিডেন্টলি 2023-এর নির্বাচনের পরিকল্পনা করতে পারে, কংগ্রেসকে কিন্তু এখন ভাবতে হবে। কংগ্রেস যুবরাজনগরে কিন্তু কোনো উন্নতি করতে পারেনি। কংগ্রেস 8 বরদোয়ালিতে কিন্তু সেই অর্থে সিপিএম এর ভোট ভেঙে গেছে, নো ডাউট অ্যাবাউট ইট। কংগ্রেস কিন্তু বিজেপির ভোটটা ভেঙে আনতে পারেনি। বিজেপি কিন্তু 7,000-এর মতন ভোট কম পেয়েছে, ঠিক আছে, কিন্তু এটা আরো বেশি কমার কথা ছিল। যদি ধরি সেবকের কথায়, যদি আমরা ধরি যে কংগ্রেস উন্নতি করছে, তাহলে তো সিপিএম এর ভোট যাচ্ছে কংগ্রেসে, নো ডাউট। তাহলে আপনি বলছেন যে সিপিএম এর ভোটটা যাচ্ছে, কিন্তু বিজেপির ভোটটা যতদিন অবধি না আসবে সেই অর্থে কংগ্রেস এক্স্যাক্টলি যতক্ষণ পর্যন্ত সিপিএম এর ভোটটা পেয়ে যাবে। এখন র্যাঙ্ক এন্ড ফাইল বা বাই এন্ড লার্জ আমরা এইটুকু ধরে নিতে পারি যে সিপিএম এর ভোটটা কংগ্রেস আগামী দিনে আরেকটু বেশি পাবে। কিন্তু বিজেপিকে যদি ওই বিজেপির অরিজিনাল ফর্মে যদি ফিরিয়ে নেওয়া দিতে পারে, তাহলে কিন্তু কংগ্রেস খুব একটা বেশি 23-এ আমরা খুব একটা হয়তো 1-2টো সিট পেয়ে যেতে পারে। অরিন্দম দা, এই ক্ষেত্রে তুমি যে কথাটা বললে, আমি যা বললাম খুব বেশি সিপিএম এর কোনো ইয়ে নয়, সিপিএম এর কোনো একবারে ভগ্ন প্রায় দশায় চলে আসছে। সিপিএম এর ভোটটা কংগ্রেসের দিকে মার্চ করছে, যেই কারণে কংগ্রেস গেইনার। বিজেপিকে ভেঙে কংগ্রেস গেইনার হচ্ছে, বিষয়টা এই হচ্ছে না। কিন্তু তোমার কথার সাথে আমিও একমত, আমি এটাই বলতে চেয়েছি। এবং টোটাল ভোট পার্সেন্টেজের যে হিসাব রয়েছে, সেই টোটাল পার্সেন্টেজের হিসাবে 4টা বিধানসভা কেন্দ্রে, 4টা বিধানসভা কেন্দ্রে যা হয়েছে, আমি স্ট্যাটিস্টিক্সটা দিচ্ছি। বিজেপি অ্যারাউন্ড 44.90% ভোট পেয়েছে। বিজেপি টোটাল 4টা বিধানসভা কেন্দ্রে 44.90% ভোট পেয়েছে। সিপিআইএম পেয়েছে 19.75% ভোট। এবং অবাক করে দিয়ে
আইএনসি পেয়েছে সিপিএম এর চাইতে বেশি, 20.11% ভোট। এবার সিপিএম কংগ্রেস মিলে প্রায় 40% ভোট গিয়ে দাঁড়াচ্ছে। বিজেপি 44.90%, মানে 45% ভোটে দাঁড়াচ্ছে। তাহলে ওই তো একই কথা দাঁড়ালো যে সিপিএম কংগ্রেস মিলিত হয়ে যদি লড়াই করে তাও কিন্তু কংগ্রেসের ভোটটা আর বিজেপির ভোটটা একটা বাই ইলেকশন, বাই ইলেকশনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এবার যদি এই জায়গা ধরে রাখতে পারে এবং বিজেপি যেই জায়গাগুলোতে তাদের গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলো যদি ফুলফিল না করতে পারে, বিধানসভায় যদি এই জোট হয়ে যায়, তাহলে কিন্তু বিজেপির কপালে দুঃখ রয়েছে। আমি এটাতেই পয়েন্ট আউট করতে চাইছি। একদম। আমরা যদি এই মুহূর্তে একটু দেখি ওই জায়গাটা, যে বাম কংগ্রেস মিতালি, একটা পরোক্ষভাবে মিতালি হচ্ছে এরকম একটা আভাস আপনিও বললেন, তো সেই বিষয়টা কেন একটু যদি এক্সপ্লেন করে। আমরা আরো বিভিন্ন জায়গা থেকে শুনছি। তো না, বাম কংগ্রেস মিতালি নতুন বিষয় না, এটা ত্রিপুরারও বিষয় না, এটা দিল্লির বিষয়। এটা যখন আমরাও ছোট ছিলাম, ভিভিগিরি রাষ্ট্রপতি নির্বাচন, ওই নির্বাচনেও বামপন্থীরা কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। প্রতিটা ক্ষেত্রে কংগ্রেসের পাশে সিপিএম থেকেছে। ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিতে পারেনি বাম কংগ্রেস মিতালিকে, ত্রিপুরার ক্ষেত্রে আলটিমেটলি যদি প্রকাশ্য জোট হয়ে যায় তাহলে এই মিতালিকে মানবে কিনা সিপিএম এর র্যাঙ্ক এন্ড ফাইল, বিশেষ করে কারণ হচ্ছে, আমি এটা সুনির্দিষ্টভাবে বলি, বিজেপির সম্পর্কে অনেকগুলো অভিযোগ আছে। সিপিএম বরাবর করে, কংগ্রেস বরাবর করে, কিন্তু আমি একটা কোশ্চেন, সিপিএম কংগ্রেস মিতালির যে বিষয়টা আছে এই জায়গাতে কয়েকটা কোশ্চেন যেটা সিপিএম এর র্যাঙ্ক এন্ড ফাইলে আগামী দিনে নাড়া দিতে পারে। সেটা হচ্ছে জোট রাজত্ব, যেই রাজত্ব মোটামুটি বলা চলে আজকের যে লিডারশিপ কংগ্রেসের, প্রায় সেই লিডারশিপটাই ছিল, বা সেই লিডারশিপের ছোঁয়া টোয়া সবটা বিষয় মিলে জোট আমলে সেই লিডারশিপটাই ছিল প্রায় বলা চলে। বিরজিৎ সিনহা এখনো আছেন, সুদীপ রায় বর্মন ওই সময় যুবনেতা, সুতরাং আশিস সাহা ওই সময়কার নেতা এবং ওই সময়ের তুর্কি নেতা, পজিটিভ ভূমিকা নিয়েছিল জোট রাজত্বে, কংগ্রেস হয়েও উনি পজিটিভ ভূমিকা নিয়েছিলেন। সুবল ভৌমিক যদিও কংগ্রেসে নেই, ওই সময় পজিটিভ ভূমিকা নিয়েছিলেন। কিন্তু সিপিএম এর ক্ষেত্রে মেনে নেওয়াটা, সিপিএম এর র্যাঙ্ক এন্ড ফাইলের ক্ষেত্রে মেনে নেওয়াটা দুষ্কর। বিজেপির এই 5 বছর, মানে আজকে 4.5 বছর, 88 থেকে 93, 5 বছর, আজকের দিনে উজান ময়দান হয়নি, আজকের দিনে বীরচন্দ্র মনু হয়নি, নলুয়া হয়নি। আজকের দিনে প্রচুর সিপিএম পার্টি অফিস ভেঙে গুড়িয়েছে, এটা আইনিভাবে হোক বেআইনিভাবে হোক করেছে। তো সিপিএম একটা গণতান্ত্রিক দলের পার্টি অফিস ভেঙে দিয়েছে বিজেপি। তারপরেও কিন্তু আধা ফেসির সন্ত্রাস খুব জোর গলায় বলতে পারছে না। সিপিআইএম আধা ফেসির সন্ত্রাস জোর গলায় বলতে পারছে না, যেটা জোট আমলে করেছিল। প্রায় 500 সিপিআইএম এর ক্যাডার খুন করেছিল, রাজেশ্বর সিনহা, সুমিত্রা সিনহাকে খুন করেছিল। যেই কংগ্রেস দলটা এই কাজগুলো করেছে তাদের সাথে মিতালি ত্রিপুরার সিপিএম এর র্যাঙ্ক এন্ড ফাইল মেনে নেবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। আজকে একটা বাই ইলেকশন, ঠিক আছে, সুদীপ রায় বর্মন যেখানে মার খাচ্ছে কর্মীরা একবার স্লোগান দিয়েছিল যে শুধু কংগ্রেস কর্মী না, বিরোধী দলের যারাই আক্রান্ত হবে আমরা সবাই মিলে যাব, এরকম একটা স্লোগান। এরকম কিছু মহান্বিত স্লোগান থেকে এই জায়গাটা সুইং করেছে। কিন্তু আলটিমেটলি যদি জোট হয়ে যায়, সিপিএম এর র্যাঙ্ক এন্ড ফাইল এই জায়গাটা মেনে নিতে পারবে কিনা, এটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। একদম। আমি অরিন্দমবাবুর কাছে যাব, এই প্রশ্নটার ব্যাপারে আপনি কি বলবেন, যে এই যে জোটটা যদি হয়, এই যে কংগ্রেস সিপিএম মিতালির কথাটা উঠছে, এই ব্যাপারটাতে আপনি কি বলবেন? এই ব্যাপারটা যে সত্যি কথা, সেবক যে কথা বলেছে, আমিও এটার সঙ্গে
একমত মত পোষণ করব। কেন কি, পশ্চিমবাংলার অভিজ্ঞতাটা আমাদের সামনে রয়েছে। পশ্চিমবাংলায় ঘোষণা করে যখন জোট হলো কংগ্রেস আর সিপিএম এর, তখন কিন্তু পশ্চিমবাংলার সাধারণ মানুষ, ভোটাররা কিন্তু এটাকে সহজভাবে নেয়নি। কিছুতেই এটাকে পশ্চিমবাংলার ভোটারদেরকে হজম করাতে পারেনি সিপিএম বা কংগ্রেস নেতৃত্ব। দুটো দলেরই তার জন্য যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেও এটা সত্যিকার অর্থে এটা প্রযোজ্য। কিছু কিছু ক্ষেত্রে লোকাল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিছু কিছু বিধানসভা ক্ষেত্রে লোকাল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যেখানে যে শক্তি বেশি তার একটা একটা আন্ডার ওয়াটার আন্ডারস্ট্যান্ডিং। প্রকাশ্যে ঘোষণা করে আমরা একে অপরের দোসর হয়ে গেলাম, সিপিএম এবং কংগ্রেস জোট করে 23-এর নির্বাচন যদি লড়বে বলে চিন্তাভাবনা করে, মনে হয় না এরকম চিন্তাভাবনা সিপিএম নেতৃত্বের মনে আছে। কংগ্রেস নেতৃত্বের মাথায় কি আছে আমি জানি না, কিন্তু সিপিএম নেতৃত্বের মাথায় মনে হয় না এরকম কিছু আছে, কারণ সিপিএম নেতৃত্বের এই অভিজ্ঞতাটা পশ্চিমবাংলার অভিজ্ঞতা রয়েছে। এবং ত্রিপুরা রাজ্যের র্যাঙ্ক অ্যান্ড ফাইল সিপিআইএম এর যারা বাম ভোটার, তারা এটা ঘোষণা করে ওইভাবে বিষয়টাকে কোনো মতেই বোধহয় গ্রহণ করবে না। এবং এইটা যদি করতে যায় তাহলে সিপিএম এর জন্য এটা মনে হয় সঠিক ইয়ে হবে না। তার চেয়ে বরং চেষ্টা করুক, আরো 6 মাস সময় আছে, কোথায় ঘাটতি হয়েছে, কেন ঘাটতি হয়েছে, সেগুলো কিভাবে দূর করা যায়, মানুষের কাছে আরেকটু তাড়াতাড়ি আর একটু দ্রুত কিভাবে পৌঁছানো যায়। এবং সবথেকে বড় কথা, সিপিআইএম নেতৃত্বকে এখন যেটা ভাবতে হবে, শুধু ঠান্ডা ঘরে বসে সাংবাদিক সম্মেলন করে মানুষকে কাছে টানা যাবে না। মানুষকে কাছে টানতে গেলে, এটা অনেক দেরি হয়ে গেছে, 5 বছর ভালো সুযোগ ছিল, মানুষকে কাছে টানতে গেলে আঞ্চলিক স্তরে যে নেতৃত্বরা রয়েছে তাদের অ্যাকসেপ্টেন্স কতটা আছে ওই স্ব এলাকায়, সেটা প্রত্যক্ষভাবে যাচাই করা দরকার। জেলা নেতৃত্বের কত দূর কতটা পেনেট্রেশন রয়েছে সাধারণ কমরেডদের মধ্যে বা সাধারণ কর্মীদের মধ্যে, সিপিআইএম কর্মীদের মধ্যে, এবং জনগণের সঙ্গে কতটুকু যোগাযোগ রয়েছে, এইটা বিশ্লেষণ করা দরকার। নাকি মানে বয়সের ভারে নুজ্জ, শারীরিকভাবে অসুস্থ এই ধরনের নেতৃত্বকে বসিয়ে রেখে, আমি রাজ্য স্তরের কথা বলছি না, সমস্ত স্তরে, জেলা স্তরে হোক, লোকাল স্তরে হোক, এই সমস্ত নেতৃত্বকে, বা আমার প্রতি আমার নেতার একটা বিশেষ দুর্বলতা রয়েছে, কিন্তু আমার বেশ কিছু চারিত্রিক দুর্বলতা রয়েছে যেগুলো সাধারণ মানুষের কাছে উঠে এসছে, তো স্বাভাবিকভাবে আমার অ্যাকসেপ্টেন্সটা ওই এলাকায় কম, তাহলে অটোমেটিক্যালি আমাকে কিন্তু এখান থেকে সরাতে হবে, সাবস্টিটিউট আনতে হবে, নতুন লোক আনতে হবে, নতুন রক্ত সঞ্চালন করতে হবে। এই বিষয়গুলোর দিকে বেশি নজর দেওয়াটা আমার মনে হয় এখনো সময় আছে। এই সময়টা যদি এই রাস্তায় যায়, সিপিএম এর আমার মনে হয় কিছুটা হলেও উন্নতি করা সম্ভব। কিন্তু জোট ঘোষণা করে জোট করলে আমার মনে হয় না এটা খুব একটা আশাপ্রদ বা ফলদায়ক কিছু হবে। তাহলে কি মনে হচ্ছে 23-এ তাহলে কি হতে পারে, কি হবে? 23-এর নির্বাচনটা অ্যাকচুয়ালি ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে এতদিন যেটা হচ্ছিল বিধানসভা নির্বাচন, সেটা সবসময় একমুখী ছিল, কারণ দল সেই অর্থে 5টা-6টা দল ছিল না। মানুষের অপশন এ অথবা বি, মানুষ দীর্ঘদিন এ কে অপশন দিয়ে এসছে, 88 সালে এসে বি অপশন প্রয়োগ করেছে, 18তে এসে আবার সির অপশন এসছে, সি কে অপ্ট করেছে। এখন 23-এ 3টে অপশন এসে গেছে, এ বি সি। এখন মানুষ এতদিন সমানে ত্রিপুরা রাজ্যের ভোটাররা ওই যে একটা ট্রেন্ডে থাকতো, বি তো বি, সি তো সি, বি কিছু পেল, সি কিছু পেল, এ কিছু পেল, এরকম ছিল না, হয়নি সেই অর্থে। 23-এ গিয়ে বিষয়টা একই রকম থাকবে, কিন্তু ওখানে এই যে আমি শুরুতে যেটা বলছিলাম যে 2022-এর উপনির্বাচনের যে ইঙ্গিত, এইটা যদি গোটা রাজ্যের ইঙ্গিত হয়, তাইলে 23-এ গিয়ে সিপিআইএম এককভাবে লড়বে বা বামফ্রন্ট একটা জোট হয়ে লড়বে, বামফ্রন্টের অস্তিত্ব সংকটের মুখে পড়বে, লড়াইটা হবে বিজেপি আর কংগ্রেসের মধ্যে। সেখানে কংগ্রেস কতটা, আমি এখনো সেবকের সঙ্গে সম্পূর্ণ একমত নই যে কংগ্রেস সাংঘাতিক গেইন করেছে। কংগ্রেসের সব থেকে বড় দুর্বলতা সিপিআইএম এর মতন কংগ্রেসের নেতৃত্ব কোথায়। কংগ্রেস যদি জোটও করে,
সিপিএম এর সঙ্গে সে ফর এক্সাম্পল জোট করলো, কংগ্রেস কটা সিটের ক্যান্ডিডেট দিতে পারবে? ওদের সেই অর্থে এলাকায় পরিচিতি আছে। সুদীপ রায় বর্মন, আশিস সাহাদের মতো পরিচিত মুখ কটা আছে কংগ্রেসের এখন গোটা রাজ্যে? তো কংগ্রেস কাদেরকে ক্যান্ডিডেট করবে? হ্যাঁ, এখানে কথা আসতে পারে যে 18 সালে বিজেপি কাদের ক্যান্ডিডেট করেছিল, সেই অর্থে যারা কংগ্রেস থেকে, কংগ্রেসের নেতৃত্ব যে কজন গেছে গেছে, বাকিরা কারা? বাকিদের তো কেউ চেনে না সেই অর্থে। তখন একটা মানে অতিরিক্ত মানে ইয়ে ছিল, একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছিল, যেভাবেই হোক, যে কারণেই হোক, যে কেউ আসুক আমরা বামপন্থীদের সরাবো, কাজেই দিয়ে দিয়েছে। কিন্তু 23-এ কিন্তু এই জায়গাটা হবে না। 5 বছরের মধ্যে মানুষের বিশেষ করে 22-এর উপনির্বাচনটা আরেকটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সংবাদ মাধ্যমে যতই সমালোচনা থাকুক, যতই নেগেটিভ রিপোর্টিং থাকুক যে বিজেপি সম্পর্কে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে, মানুষ কোন রকমই বিজেপিকে চাইছে না, এটা কিন্তু রেজাল্ট তা প্রকাশ করে না। হয়তো সংবাদ মাধ্যমের কিছু সংবাদ আমরা দেখেছি, পড়েছি যে কিছু জায়গায় ভোটারদের ইন্টিমিডেট করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি, প্রায় 20,000 বোধ হয় না, আর একটু বেশি ভোটার ভোট দিতে আসতে পারেনি, টার্ন আপ করেনি, ফর দিস অর দ্যাট রিজন, হোয়াট এভার মেবি। তার মধ্যে একটা বিষয় আছে যে ভোট দিতে পারেনি, ভোট দিতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। এটা সাইজেবল অংশ নয়, সংখ্যা নয়। কারণ এটা যদি সাইজেবল সংখ্যা হতো তাহলে সিপিএম, কংগ্রেস এরা কিন্তু পোলিং এর পরের দিন বা পোলিং এর দিন সন্ধ্যা থেকে সেই অর্থে আওয়াজ তুলতে পারেনি। কংগ্রেস চেয়েছে মাত্র 3টে সিটে রিপোর্ট, আর সিপিএম যুবরাজনগর নিয়ে কোনো কথাই বলেনি। যুবরাজনগরের দায়িত্বে থাকা সিপিএম এর নেতৃত্ব বলেছে লাল আবিরের ইয়ে কম পড়বে, টান পড়বে লাল আবিরের স্টকে, এতটাই কনফিডেন্স ছিল জিতবে, কিন্তু রেজাল্ট কিন্তু তা বলছে না হলো। তো সেই জন্য আমি বলছি যে কংগ্রেসেরও একই অবস্থা, কংগ্রেসের মুখ নাই। তো কংগ্রেস হয়তো সেকেন্ড পজিশনে আসবে, কিন্তু সরকার গড়ার ক্ষেত্রে আমি আবারও বলছি যে সরকার গড়ার ক্ষেত্রে কিন্তু বাই ইলেকশন, আজকের এই 26 তারিখের রেজাল্ট কিন্তু বলছে যে 23-এ বিজেপিরই আবার ফিরে আসার সম্ভাবনা। কারণ ওই যে মানুষ কিন্তু দেবে তো এক জায়গাতেই দেবে, 3 জায়গায় দেবে না, ডিস্ট্রিবিউট করে দেবে না। এখন সিপিএমকে চিন্তা করতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে যে এই পেনেট্রেশনটা কিভাবে করবে। বিজেপির বিরুদ্ধে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে যে আওয়াজ মানে এতে অ্যাটলিস্ট সংবাদ মাধ্যমে, সেটা আদতে মানে বাস্তবের মাটিতে কতটা সত্যি, এটা কিন্তু আমরা এখন অব্দি প্রমাণ পাইনি। উত্তরপ্রদেশের ইলেকশন বলুন আর বাকি 4-5টা রাজ্যের ইলেকশনের কথাই বলুন, সেখানেও কিন্তু রিগিং হয়েছে, ভোট লুট হয়েছে, এরকম কোনো অভিযোগ কেউ এখন সেই জোরালোভাবে সেভাবে তুলতে পারেনি। তার মানে মানুষ ভোট দিচ্ছে। তো 5 বছরের মাথায় 23-এ গিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দেবে না, এই গ্যারান্টিটা কিন্তু এখনো কেউ সৃষ্টি করতে পারে। আমি স্যারের কাছে আসবো, যেটা রঞ্জনবাবু বললেন যে 23-এ একই রকম থাকবে এবং কংগ্রেস আর বামেদের যদি মিতালিও হয় সেরকম ভাবে কোনো লাভ কিছু হবে না, কি বলবেন এই ব্যাপারটা? না, এটা তো প্রতীয়মান। আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা ভোটটাকে দেখি যে ব্যালট বাক্সে গিয়ে বা ইভিএম এ গিয়ে কজন কার পক্ষে টিপ দিল, এটা দেখি। কিন্তু ভোট প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় নানাভাবে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। আমি এবারকার নির্বাচন সিগনিফিক্যান্ট, উপনির্বাচন সিগনিফিক্যান্ট এই কারণে বলছি, আমার কাছে ডাইরেক্ট রিপোর্ট রয়েছে বিভিন্ন বুথ কেন্দ্রের, 6 আগরতলা, 8 বরদোয়ালি, যুবরাজনগর, সুরমা, 4টা কেন্দ্রের পুলিং অফিসারদের কাছ থেকেও রিপোর্ট নিয়েছি। সাংবাদিকদের কাছ থেকে তো রিপোর্ট এসছেই, পুলিং অফিসারদের কাছ থেকে রিপোর্ট নিয়েছি। কি রিপোর্ট? বুথের ভেতরে উইথাউট আই কার্ড ভোট ঢুকতে দেওয়া হয়নি। বিএসএফ অত্যাধিক মাত্রায় সক্রিয় ছিল। আইএস অফিসাররা, বিশেষ করে আইএস অফিসার এবং তাদের সূত্র ধরে টিসিএস অফিসার যারা আছেন, তারা কিন্তু নাম ধরেই বলি যে আগরতলা শহরের যারা আইএস অফিসার, বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আছেন, শৈলেশ যাদব থেকে শুরু করে বা যারা রয়েছেন, কিরণ গিত্তে থেকে শুরু করে যারা আছেন, মানুষের ভোটটা যাতে দিতে পারে কড়া ব্যবস্থা নিয়েছে।
দৌড়েছেন সমস্ত জায়গায়। এবার অঙ্কটা একটু আসি। অঙ্কটা কি? আমরা 98 সালের বিধানসভা নির্বাচন, অরিন্দম দা হয়তো মনে থাকবে, রাজ্যের বিভিন্ন প্রান্তে রামনগর অঞ্চল সহ পাঞ্জাব পুলিশ নামিয়ে দিয়েছিল। পাঞ্জাব পুলিশ কোথাও কেউ যেতে পারছে না, কোথাও তখন সিপিএম এর রাজত্ব। সিপিএম কোন জায়গাতে ছেলেরা হুজ্জুতি করবে, এই করবে, সেই করবে, আটকে দিচ্ছে। পাঞ্জাব পুলিশকে নিয়ে একটা ভয়াবহতা তৈরি হয়ে গেছে। কিন্তু ইলেকশনের দিন পাঞ্জাব পুলিশ সেই অর্থে কোনো ধরনের ভূমিকা নেয়নি। কেন? পাঞ্জাব পুলিশ কি এখানকার কমান্ড্যান্ট যিনি আছেন বা উপরের অফিসার যিনি আছেন, উনি যে নির্দেশ দিল সেই নির্দেশটাই শুধুমাত্র কার্যকর করেছে? পাঞ্জাব পুলিশ বা আজকের বিএসএফ তার উপরের অফিসারকে বা সর্বোচ্চ অফিসারকে দিল্লি যেই পলিসি ঠিক করে দিয়েছে সেই পলিসি দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়েছে। আইএস অফিসার বা অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার তারা দিল্লি যে পলিসি ঠিক করে দিয়েছে সেই ইঙ্গিতে স্টেট গভর্নমেন্ট যেই অ্যাঙ্গেলে যাচ্ছে সে তা অনুযায়ী কিন্তু আইএস অফিসাররা ভূমিকা নিয়েছে। তাহলে এবারকার নির্বাচনে বিজেপি গভর্নমেন্টে আছে, মুখ্যমন্ত্রী বদল হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী সম্পর্কে বাজারে চাউর আছে যে অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিকভাবে কন্ট্রোল করতে পারছেন না তখনও। এরকম পজিশনে আইএস অফিসার, বিএসএফ তারা ভোট কেন্দ্রগুলোতে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া কি করে সম্ভব? তাহলে কি এটা প্রমাণ করে না বিজেপির দিল্লি নেতৃত্ব চাইছিল যে ত্রিপুরায় 4টা বিধানসভা নির্বাচনের শক্তিটা যাচাই করে নেই আমরা। এই শক্তি যাচাই কিন্তু হয়ে গেছে। সিপিআইএম, কংগ্রেস তারা কিন্তু ব্যাপক রেগিং হয়েছে। আমাদের মনে আছে জোট রাজত্বে সন্তোষ মোহন দেবকে নাম দিয়েছিল সন্ত্রাস মোহন। আমরা তখন ভোট দিচ্ছি, রামনগর বাণী বিদ্যাপীঠ স্কুলে আমার ভোট সেন্টার। ভোট দেওয়ার সময় লোকসভা নির্বাচন, মানিক সরকার লোকসভা কেন্দ্রের ক্যান্ডিডেট ছিলেন, আর দিক থেকে সন্তোষ মোহন দেব। ভোট কেন্দ্রে যাওয়া যায়নি, বোমের আওয়াজে ভোট কেন্দ্রে যাওয়া যায়। এই সিচুয়েশনটা আজকে না করে অ্যাসিড টেস্ট করে নিয়েছে। এবারকার উপনির্বাচনে অ্যাসিড টেস্ট করেছে দিল্লির বিজেপি, শক্তিটা যাচাই করেছে, বেস আদৌ তৈরি হয়েছে কিনা এটা যাচাই করেছে। এতদিনকার যে কাজকর্মগুলো ছিল বিজেপি গভর্নমেন্ট যেগুলো করেছে এগুলো মানুষের মনে, এই যে কি বলে ঘর, গরিব মানুষকে ঘর দেওয়া, আবাসন প্রকল্প, বিপিএল, রেশন, ফ্রি রেশন, এই যে বিষয়গুলো, এই যে প্রকল্পগুলো মানুষের মনে রেখাপাত করতে পেরেছে কিনা, ঠিকঠাক কাজ করেছে কিনা, এই বিষয়টা কিন্তু দিল্লি নেতৃত্ব যাচাই করেছে এই গভর্নমেন্ট। একটা যদি না হতো তো আজকে দাঁড়িয়ে চরম অ্যান্টি ইনকামবেন্সি হতো। আজকে অ্যান্টি ইনকামবেন্সি সেই তুলনায় নেই, এটা আজকে সবার কাছে প্রতীয়মান হয়েছে। এই প্যারামিটারের নিরিখে 23-এ কি কি অস্ত্র প্রয়োগ হবে, এটা কি সুদর্শন চক্র প্রয়োগ হবে, ব্রহ্মাস্ত্রটা কোনটা থাকবে, সেই স্ট্র্যাটেজি ঠিক হবে। এবং 23-এর নির্বাচন না, যে কোনো নির্বাচন, এটা জানি না এই মঞ্চে দাঁড়িয়ে বলা ঠিক হবে কিনা। আমি যেটা শুরুতে বলছিলাম যে মানুষ গিয়ে ভোট দেয় কিন্তু মানুষের মাথাটা নিয়ন্ত্রিত হয় নানা বিষয় দ্বারা। অবশ্যই মানি, অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন, অবশ্যই মাসুল। এই 3টা বিষয় যাদের কন্ট্রোলে থাকে ভোট কিন্তু তারা জেতে। আমি জানি না আমি ভুল বললাম কিনা, আমি অরিন্দম দা তুমি একমত হবে কিনা আমি জানি না। এই 3টা বিষয় কিন্তু ভোটের ক্ষেত্রে বাস্তবতার সাথে মিলিয়ে আমি এই কথাটা বলছি।
এবং থিওরির সাথে মিলিয়ে বলছি, সিপিএম 25 বছর থেকেছে এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে। অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়েছে, কৌশলকে কাজে লাগিয়েছে, দিল্লির সাথে মিতালিকে কাজে লাগিয়েছে। এইগুলোকে কাজে লাগিয়ে মানুষের মস্তিষ্কের মধ্যে সিপিএম সম্পর্কে একটা ইলিউশন তৈরি করে 25টা বছর কিন্তু তারা থেকে গেছে। বিজেপি তার বাইরে যাবে বিষয়টা এরকম ভাবার কোনো বিষয় নেই। সুতরাং বিজেপির পক্ষে দিল্লি রয়েছে, বিজেপির পক্ষে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, বিজেপির পক্ষে মানি রয়েছে, আর এই জায়গাগুলো যাদের সাথে থাকে তাদের সাথে যুবশক্তি বা একটু নেগেটিভলি যদি আমি বলি মাসুলম্যানরা থাকে। যুবশক্তি মানেই মাসুলম্যান না। না, এখানে আরেকটা জিনিস কাজ করে ভোটারদের, আমার যেটা মনে হয়, কমিটেড ভোটারের সংখ্যা কিন্তু সাংঘাতিক কিছু না ত্রিপুরা রাজ্যে। একটা বড় অংশ হচ্ছে ফ্লোটিং ভোটার, ভ্যাসিলেটিং ভোটার। এই ভ্যাসিলেটিং ভোটার বা এই ফ্লোটিং ভোটারটাকে প্রভাবিত করার জন্য প্রোপাগান্ডা বা প্রচার একটা অন্যতম অস্ত্র। প্রচারটা যদি আমি নিয়ে যেতে পারি, আমি আগেই বলেছিলাম যে ত্রিপুরা রাজ্যের ভোটাররা কিন্তু ট্রেন্ড একদিকে নিয়ে নেয়। আমার ভোটটা আমি নষ্ট করব না, আমি এমন কাউকে ভোট দেব না যে জিতে আসতে পারছে না। লাস্ট দিন অব্দি চেষ্টা করবে আমার ভোটটা যাতে এমন কোথাও দিই, এমন বাক্সেই বলুক যে ভোটটা আলটিমেটলি একজন এমএলএ বা একজন মন্ত্রী তৈরি করবে। এটা সেলফ স্যাটিসফ্যাকশনের বিষয়। তো ওই জায়গায় দাঁড়িয়ে এই যে ভ্যাসিলেটিং ভোটার যারা বা ফ্লোটিং ভোটার যারা, তাদেরকে প্রভাবিত করার মতো প্রচারটা যদি নিয়ে যাওয়া যায়। প্রচার টাকার সাথে সম্পর্ক নিশ্চয়ই, প্রচারে টাকা তো অবশ্যই লাগে, কারণ এবারের বাই ইলেকশনেই তো দেখলাম দুটো দল বা তিনটে দল খবরের কাগজগুলোতে মানে পুরো পাতা জুড়ে প্রতিদিন একটা করে বিজ্ঞাপন দিয়ে গেছে। তো এই প্রচারে পয়সা লাগে, এটা সত্যি কথা। তো এবার এই প্রচারটা যদি এমন জায়গায় নেওয়া যায় যে বিজেপি আমরাই আবার ফিরছি, তাহলে কিন্তু ওই মানুষ কিন্তু বিজেপির পক্ষেই যাবে। উল্টো দিকে কংগ্রেস যদি এই জায়গাটা তৈরি করতে পারে প্রচার দিয়ে, বা সিপিএম বা তৃণমূল যেই হোক, যে আমরা আসছি, যেটা 18তে হয়েছিল। সিপিআইএম 25 বছর রাজত্ব করে বুঝতেই পারি না তার পায়ের তলায় মাটি কবে কখন সরে গেছে। আর বিজেপি মানে সর্বভারতীয় ক্ষেত্রে যেটা হতো, ত্রিপুরাতে এই ধরনের প্রচার কোনোদিন হয়নি। প্রচারের যে জৌলুস, কাট আউট, বিগার দেন সাইজ, এই ধরনের প্রচার ত্রিপুরা রাজ্যের মানুষ কোনোদিন দেখেনি। 18তে যে প্রচার বিজেপি দিয়েছে, ওই লেভেলের প্রচার যে দিতে পারবে মানুষ তার পক্ষে চলে যাবে। কারণ একটা কথা ঠিক আমার যেটা মনে হয় যে 2022-এর এই বাই ইলেকশনের পরে এই চিনির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, বাজারে জিনিস মহার্ঘ হয়ে গেছে, হেনা তেনা, এগুলো ভোটার নিচ্ছে না। নিলে বিজেপির এত ভোট আসতো না, তিনটে সিট বেরিয়ে নিয়ে আসতে পারতো না। আর রিগিং করে নিয়ে এসছে এই কথা কোনো বিরোধী দল সেই গলা বাড়িয়ে বলতে পারেইনি। তার মানে মানুষ ভোট দিয়েছে, কিছু কম ভোট দিয়েছে, কিছু কম ভোট পড়েছে, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট, বাট মানুষ তো ভোট দিয়েছে। যুবরাজ নগরের মানুষ তো ভোট দিয়েছে বিজেপিকে, এবারে 14,000 ভোট তো দিয়েছে, 14,000 মানুষ তো বিজেপিকে ভোট দিয়েছে। তো ওখানে কি দাম বাড়েনি? ওখানে কি দাম কমিয়ে রেখেছিল? তো কাজে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, এর দাম বেড়েছে, তার দাম বেড়েছে, দাম বাড়বেই। দাম বাড়ার সঙ্গে বিজেপি, কংগ্রেস, সিপিএম এর কোনো বিষয় নেই, ওটা নিয়ন্ত্রিত হয় অন্য জায়গা থেকে, এবং সবাই যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ। কংগ্রেস আমলে পেট্রোলের দাম বাড়েনি, তো শুধু বিজেপিকে দোষ দিয়ে কি হবে, কি লাভ? কারণ এটা নিয়ন্ত্রিত হচ্ছে অন্য জায়গা থেকে। সেটা একটা মানুষ ভোট দিতে গিয়ে এটা মাথায় নিয়ে ভোট দেবে না, মানুষ ভোট দেবে অন্য অনেক কিছু বিশ্লেষণ করে। আর ওই প্রচারটা, ফ্যাসিলিটিং ভোটারের প্রচারটা হচ্ছে আসল জিনিস। প্রচারটা মাথায় নিলে, প্রচারটা যদি খায় ভোটার, তাহলে বাজিমাত হয়ে গেল। একদম। আমি স্যারের কাছে আসবো। তো প্রচারের কথা যখন উঠলো, প্রচার তো আরো অন্যান্য দলও করেছে, টিএমসির আমরাও দেখতে পেয়েছি বড় এক পাতা জুড়ে বিজ্ঞাপন। তাহলে সেই অর্থে বিজেপিরও যখন একটা খুব কম শতাংশ ভোট ছিল, প্রচারকে একদম বলা চলে যে তারা তুঙ্গে নিয়ে গেছিল, সে সময় তুঙ্গে নিয়ে গেছিল 2008। এই যে টিএমসির কথা বললে, মানুষ তো বোকা না। ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ, 40 লক্ষ মানুষের ঘাড়ের উপর একটা করে মাথা আছে। মাথার ভেতরে অন্তত 3 লক্ষ নিউরন আছে, যেগুলো ভাবায়, চিন্তা করতে শেখায়। এবার
তৃণমূল কেন এসছে এই গল্পটা কিন্তু মানুষ বুঝেছে। গভর্নমেন্ট করার জন্য, ক্ষমতা দখল করার জন্য তৃণমূল যে আসেনি এটা কিন্তু মানুষ বুঝে গেছে। ওই 6% গল্প, জাতীয় দলের মর্যাদা রাখতে গিয়ে 6% গল্প, এবং কেউ কেউ আবার নিন্দুকেরা আবার বলে বিজেপিকে সাহায্য করার জন্য এসছে। সুতরাং যত বড় বিজ্ঞাপনই দেও তার টার্গেটই তো 6%। এই জায়গায় দাঁড়িয়ে কত পার্সেন্ট পেয়েছে? 2 পয়েন্ট সামথিং পেয়েছে তৃণমূল কংগ্রেস। তার টার্গেট হচ্ছে 6%, এই জায়গায় 2% ভোট পেয়েছে। তার টার্গেট তো 50% না, তার টার্গেট তো 45% না। মানুষ, আমার যদি টার্গেটই না থাকে, আমি মাঝে মাঝে বলি সিপিএম এর নেতাদেরকে দেখে, তারা আসলে 23-এ গভর্নমেন্ট করতে নিজেরা চায় কিনা সন্দেহ আছে। তাহলে টার্গেট কোথায় আছে? টার্গেট যদি না থাকে তাহলে ভোট শিফট হবে। টার্গেট নেই, বড় বড় বিজ্ঞাপন দিয়ে লাভ নেই। আমার তো টার্গেট হচ্ছে আপ টু 6% তৃণমূল কংগ্রেস। তারা ভোটার পাবে। আমার ওর তো মানে পরিকল্পনাই নেই 6% ভোটের বেশি যাওয়ার। তখন 2% পেয়েছে, অনেক বেশি পেয়েছে। একদম। আমি অরিন্দম বাবুর কাছে আবারও যাব যে তৃণমূলের কথাটা আপনি এই বিষয়ে কতটা এগ্রি করেন, এবং তার পাশাপাশি তিপ্রামথা যেখানে সুরমাতে একটা ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে, কিছুটা হলেও ইন্টারেস্টিং ওই জায়গাটা হবে এমন একটা ধারণা করা হয়েছিল। এই মুহূর্তে সেকেন্ড পজিশনে রয়েছে তিপ্রামথা। তো এই গোটা বিষয়টা কিভাবে দেখছেন, বা তিপ্রামথার উত্থান কতটা হতে পারে 23-এই, বা প্রভাব কিরকম পড়বে, কি মনে করছেন? এবারে 2022-এর বাই ইলেকশনে তো সেই অর্থে একটা মাত্র সিটে তিপ্রামথা ক্যান্ডিডেট দিয়েছে, আর অন্য কোথাও ক্যান্ডিডেট দেয়নি, বা দেওয়া হয়তো তাদের পক্ষে সম্ভব নয়। কারণ তিপ্রামথা যেদিন থেকে উত্থান হয়েছে বা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তবে থেকেই ওদের একটা আঞ্চলিক ফিলিং, ইন্ডিজিনাস পিপলদের ওদের আত্মমর্যাদা, আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই। ওদের ধারণা যে এতদিন ধরে ওটা লুণ্ঠিত হয়েছে বা অবদমিত ছিল, ঠিকঠাক মর্যাদা দেওয়া হয়নি। যদিও অনেকগুলো কাজ হয়েছে, ককবরক ভাষাকে স্বীকৃতি দেওয়া, সাংবিধানিক স্বীকৃতি দেওয়া থেকে শুরু করে আরো নানান বিষয় হয়েছে। এডিসি তৈরি করা, তার হেডকোয়ার্টার আজকে যেখানে ওরা মিটিং করে, মিছিল করে বা জমায়েত করে, সেই জায়গাটার ডেভেলপমেন্টেরও একটা ভূমিকা ছিল তখনকার সরকারগুলোর। বাট তিপ্রামথার প্রথম দিন থেকেই যেটা একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে একটা রিজনাল সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা। আর এই রিজনাল সেন্টিমেন্টটা তৈরি করলে যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে সামগ্রিকভাবে ত্রিপুরার মানুষের খুব একটা বেশি উপকারে লাগবে না। ফরচুনেটলি আনফরচুনেটলি হোক, ত্রিপুরার মানুষের বা ডেমোগ্রাফির যে চিত্রটা, সেটাতে ইন্ডিজিনাস পিপলদের সংখ্যাটা যথেষ্টই কম হতে পারে। আমি সম্মান করেই বলছি যে আমি জানি, আমার ওইটা মেনে নেওয়া উচিত ছিল বা করা উচিত ছিল, যে আসামে থাকতে গেলে অসমীয়া ভাষাটা শিখতে হবে। কিন্তু ত্রিপুরাতে আমি বর্ন এন্ড ব্রট আপ, আমি ত্রিপুরী ভাষাটা জানি না, ককবরকটা আমি জানি না। এবং আমার মতন অনেক বাঙালি আছে যারা মনে করি কেন শিখতে যাবো ককবরক, আমি বাঙালি, আমি বাংলা ভাষা বলবো। বাট আমি তো ত্রিপুরাতে থাকছি, কাজে ত্রিপুরী এই ককবরক ভাষাটা শেখাটা আমার দায়। ইনফ্যাক্ট এটাও ঘটনা যে যারা ইন্ডিজিনাস পিপল তাদের অনেকেই ককবরক ভাষা নিজেদের মাতৃভাষা জানে না। দিস ইজ অলসো ভেরি মাচ ট্রু। আর এটা শেখার জন্য চেষ্টা যে করছে তাও না, কিন্তু অন্য একটা তৃতীয় ভাষা আমদানি করে এনে সেই ভাষায় মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু আত্মসমালোচনা করছে না কোথাও। তো কাজে এই জায়গায় দাঁড়িয়ে তিপ্রামথার উত্থান বা তিপ্রামথা একটা ফ্যাক্টর নিশ্চয়ই হবে। মানে রাজ্যের যে রিজার্ভ সিটগুলো আছে, উপজাতি সংরক্ষিত আসন যেগুলো আছে, সেগুলোতে কিছুটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু আমাদের সুরমা কেন্দ্রের যে নির্বাচনী ফলাফল, তাতে করে কিন্তু তিপ্রামথা সেই অর্থে কোনো প্রভাব করতে পারে, সেই জায়গায় দেখাতে পারেনি। আর তৃণমূল কংগ্রেসের কথা যদি বলেন, তাহলে এটা ঘটনা, তৃণমূল কংগ্রেস এই নিয়ে বহুবার চেষ্টা করেছে ত্রিপুরাতে আসার, কিন্তু ত্রিপুরার মানুষ তৃণমূল কংগ্রেস বলে বিষয়বস্তু যেটা আছে বা যে রাজনৈতিক দল আছে, তাদেরকে সেই অর্থে গ্রহণ করার কোনো সুযোগ নাই। প্রথম কথা হচ্ছে, দিল্লির নেতা আমার নেতা হতে পারে না, আমার লোকাল নেতা হতে হবে। তো
পশ্চিমবাংলার নেত্রী বা নেতা আমার রাজ্যে চার্টার ফ্লাইট নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে ফ্লাইট এয়ারপোর্টে, আর উনি এসে ভাষণ দেবেন, আমি শুনবো, শুনে ওনাকে ভোট দেবো, দিয়ে ওনাকে আমি ক্ষমতায় আনবো, এটা কখনোই সম্ভব নয়। তো তৃণমূল কংগ্রেসেরও ওই কংগ্রেসের মতোই, তৃণমূল কংগ্রেসের মুখ কোথায়, লোক কোথায়, নেতৃত্ব দেওয়ার মতন, মানুষের সঙ্গে যোগাযোগ করার মতন জায়গা কোথায়? তো এই তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ ত্রিপুরা রাজ্যে এখন অব্দি দেখা যাচ্ছে না। বিজেপির ক্ষেত্রেও 2018-তে এই কথাটা সত্যি ছিল, কিন্তু বিজেপি ফরচুনেট ছিল যে ওই সময়ে কংগ্রেসের যে নেতৃত্ব, টপ ব্রাস যে লিডারশিপটা, পুরোটাই বিজেপি শিফট হয়ে গেছিল গোটা রাজ্যের, শুধু আগরতলা কেন্দ্রিক নয়, উদয়পুর থেকে শুরু করে কমলপুর, ধর্মনগর থেকে শুরু করে সোনামুড়া, সব জায়গার টপ ব্রাসটা কিন্তু বিজেপিতে শিফট হয়ে গেছিল। অটোমেটিক তাদের আর মুখের অসুবিধা হয়নি, চেনা পরিচিত মুখ দিতে অসুবিধা হয়নি। কিন্তু তৃণমূল সেটা কোথায়? তো এই অবস্থায় তৃণমূলকে ত্রিপুরা রাজ্যের মানুষ খুব একটা গ্রহণ করার কোনো জায়গা এখনো সেই অর্থে ফুটিংসের কোনো গল্পই নেই, তৈরিই হয়নি। যতই পাতা জুড়ে বিজ্ঞাপন দিক, তাতে কিছু হবে না। 23-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস কোনো ফ্যাক্টর হয়নি। ত্রিপুরা মথা হয়তো রিজার্ভ সিটগুলোতে কিছু প্রভাব বিস্তার করার একটা সুযোগ আছে, সম্ভাবনা থাকে, আর কিছু প্লেইনস বা কি বলে আনরিজার্ভ সিটেও তাদের সংখ্যক ভালো সংখ্যায় ভোটার থাকার কারণে একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু বাস্তবে এক্ষুনি কিন্তু আমরা সুরমার ভোট দেখে কিন্তু সেটা অতটা জোরালো হবে বলে মনে হয় না, এইটুকু আমি বলতে পারি। একটা বিষয় যেটা দেখা যাচ্ছিল যে কংগ্রেস 3টে আসনে প্রার্থী দিয়েছে, সুরমা আসনে দেয়নি, সেখানে তিপ্রামথা দিয়েছে, তো সেখানে একটা আতাত হয়েছে, সেখানে একটা জোটের সম্ভাবনা, এরকম একটা বিষয় উঠছিল। তো এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? এখন এইটা আনঅফিসিয়ালি হয়েছে এই জোট, কিন্তু একটা জিনিস কিন্তু লক্ষ্য করতে হবে, তিপ্রামথার যারা নেতৃত্ব টপ ব্রাস এখন, তারা কজন সুরমার এই বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য গেছে? কেউ হাসপাতালে ভর্তি হয়েছে, কেউ অন্য কাজে আগরতলায় ছিল, ওই কি বলে ওটাকে প্রেস কনফারেন্স নিয়ে ব্যস্ত ছিল। বাস্তবে ওই জমিতে পড়ে থেকে তিপ্রামথার ক্যান্ডিডেটকে বার করে আনার জন্য যে প্রচার বা যে ভূমিকাটা গ্রহণ করার কথা, সেটা কতদূর? সেরকম অর্থে কোনো খবর কিন্তু আমরা সংবাদ মাধ্যমে পাইনি। আমি যেহেতু ওখানে যাইনি, কাজে আমি বলতে পারবো না, কিন্তু সংবাদ মাধ্যমে কিন্তু রেখাপাত করার মতন বা এই নেতৃত্ব ওখানে গেছে, এতগুলো মিটিং করেছে, এই করেছে, বা এই জমায়েত হয়েছিল, এই কর্মসূচি ছিল, নেই। কিন্তু ওখানে একটা অঘোষিত জোট হয়েছে, এটা সত্যি কথা, কংগ্রেস ওখানে প্রার্থী দেয়নি, বাট ইন রিয়ালিটি ত্রিপ্রামথা ওই সিটটাকে জয়ে পরিণত করার জন্য সত্যিকার অর্থে ভূমিকা কতটা নিয়েছিল, এইটা নিয়ে কিন্তু সন্দেহ এসে গেছে। এবং আমার ধারণা কংগ্রেস নেতৃত্ব এই বিষয়টা মাথায় নেবে। 23-এর নির্বাচনে মথার সঙ্গে আমরা অ্যালায়েন্স করব, মথা এখনো বলছে আমাকে যারা যতক্ষণ না কেউ লিখিত দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমরা কারোর সঙ্গে নেই। যদি লিখে দেয়ও কিছু, দে হ্যাভ টু টেক কেয়ার দ্য ফ্যাক্ট দ্যাট 2022-এর বাই ইলেকশনে সুরমা কেন্দ্রে ওদের নেতৃত্বের কি ভূমিকা ছিল সেটা কিন্তু বিশ্লেষণ করতে হবে। কাজেই জোট হয়ে গেলেই ওরা বেরিয়ে চলে যাবে, কংগ্রেস চলে আসবে, তিপ্রামথাকে সঙ্গে নিয়ে সরকার গড়ে ফেলবে, অতটা কেকওয়াক হয়তো হবে না। বিশ্লেষণ অনেক রকম ভাবে করতে হবে। একদম। আমি স্যারের কাছে আসবো একই বিষয় নিয়ে, এই গোটা বিষয়টা নিয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমি তিপ্রামথাকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তি জনমানুষে প্রচলিত আছে। বিশেষ করে তিপ্রামথা সুপ্রিমো যেই ধরনের বক্তব্যগুলো মিডিয়ার সামনে রাখেন বা সোশ্যাল মিডিয়াতে দেন, তাতে করে এই বিভ্রান্তিগুলো তৈরি হয়েছে। প্রথম বিষয় হচ্ছে, হিস্ট্রিক্যালি একটা বিষয় প্রুভড, ত্রিপুরা রাজ্যের অবাম ট্রাইবেল পলিটিক্যাল পার্টিগুলো বরাবর কেন্দ্রীয় সরকারের যে পার্টি রয়েছে তার সাথে থাকে, আজকে পর্যন্ত এর বাইরে হয়নি। তিপ্রামথা কেন এর বাইরে যাবে? দ্বিতীয়, তিপ্রামথার যে সৃষ্টি,
যতই গ্রেটার ত্রিপুরাল্যান্ড অমুক তমুক এই সমস্ত প্রচুর স্লোগান থাকবে, যারা স্লোগান দেন তারা নিজেরাও জানেন এটা অবাস্তব স্লোগান। তারপরেও জন্ম হয়েছে। এই জন্মটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, পেছনে কাদের প্যাট্রোনাইজ ছিল, এই টোটাল জায়গাটাকে যদি কেউ বিশ্লেষণ করে তাহলে তিপ্রামথা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি বিজেপিকে সাপোর্ট করবেন না তার কোন এভিডেন্স কি পাওয়া যায়? যার এভিডেন্স পাওয়া গেল এবারের উপনির্বাচনে সুরমাতে রেজাল্টটা সিপিআইএম এর 18,000 ভোট নেমে আসলো 8,000-এ, 10,000 মাইনাস। আইএনসি নমিনাল ভোট ছিল, আইএনসি সাপোর্টেড যদি হয় বা আইএনসি ঠিকঠাক লোকজন এখানে দেয়নি, তিপ্রামথা দিয়েছে, 12,000 ভোট চলে আসলো। যদি আগরতলায় যেরকম ভাবে আন্ডারগ্রাউন্ড কাজটা হয়েছে সেই আন্ডারগ্রাউন্ড কাজটা যদি হতো, যদি এখানে তিপ্রামথা না হয়ে আইএনসি হতো ঠিকঠাক প্রার্থী, তাহলে সুরমা কেন্দ্র কিন্তু বিজেপির জন্য বিপজ্জনক ছিল। 4,000 ভোট সুরমা কেন্দ্রে বিজেপির কমে গেছে। তাহলে কি বলা যায় না তিপ্রামথা ইনডাইরেক্টলি বিজেপিকে জিততে সাহায্য করে দিয়েছে? যদি তাই হয় তাহলে 23 কি হবে? প্রিপোল ইলেকশন অর পোস্ট পোল ইলেকশন, তিপ্রামথা কার পাশে থাকবে? নেক্সট পয়েন্ট, পাহাড় মানে তিপ্রামথা, একটা মিথ তৈরি হয়েছিল। এবারের ভোটের রেজাল্ট কি সেই মিথটা ভেঙে দিচ্ছে না? এর মানে 23-এ যতই বলো যে আমরা শুধুমাত্র 20টা আসনে না, আমরা এতগুলো আসনে দেব প্রার্থী, হ্যাঁ বলতে পারে, বাস্তব হচ্ছে 20টা আসনে ফুটিংস ঠিকভাবে নেই। সুরমার যে রেজাল্ট, যদিও সুরমাতে মেজরিটি ট্রাইবেল ভোটার না, কিন্তু সুরমার যে ট্রেন্ড এবং এই সুরমা কেন্দ্রে তাদের নেতৃত্বের যেই ধরনের কনসেন্ট্রেশন থাকা উচিত ছিল সেই কনসেন্ট্রেশন নেই। তাহলে পারপাসটা কি তিপ্রামথার? এই নিয়ে কোশ্চেন মার্ক এসছে। এবং তিপ্রামথা এজ এ বিরোধী দল 23-এ বড় ভূমিকা নেবে, তার চাইতে আমার মনে হয় এজ এ শাসক দলের পার্ট হিসেবে বড় ভূমিকা নিতে পারে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। এটা কিন্তু খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে এবারের উপনির্বাচন থেকে তা বেরিয়ে আসে। মানে যেটা আইপিএফটি নিয়েছিল একটা সময়, সেই জায়গাটাতে তিপ্রামথা চলে আসতে পারে। আইপিএফটি বেসিক্যালি করাপ্টেড হয়ে গিয়েছিল, বেসলেস হয়ে গিয়েছিল। এই জায়গায় নতুন মুখ দরকার তিপ্রামথা সামনে। বাস গল্প এই, এর বাইরে কোনো গল্প নেই। যে যত অঙ্ক করুক, গল্প হচ্ছে এটা। মানুষকে বোঝাও, নতুন মুখ দিয়েছি, বাস ওইটা দিয়ে 2018-র আইপিএফটি আর 2023-এর আইপিএফটি এক জায়গায় নেই। তো আইপিএফটির পরিবর্তন কাউকে লাগে, সেটা নতুন একটা মুখ এলেই হলো। ভোটারদের, বিশেষ করে উপজাতি অংশের ভোটারদের ওই জায়গাটা খাইয়ে দিতে হবে। তাহলে স্যার একটা বিষয় তো থেকে যাচ্ছে যে যেটা তিপ্রামথা সুপ্রিমো বারংবার বলে আসছিলেন যে গ্রেটার তিপ্রাল্যান্ডের বিষয়টা লিখে দিতে হবে, আর বিজেপি বারবারই বলছে যে এটা কোনোদিনই সম্ভব না, কোনোদিনই হবে না। যদিও সেই যাদের রাজনীতি সম্পর্কে ন্যূনতম জ্ঞান আছে, আমি রাজনীতি বাদ দিলাম, সমাজবোধ যাদের আছে আমি এও বাদ দিলাম, সিভিক সেন্স যাদের আছে, তারা কি কোনোদিন বলবে গ্রেটার তিপ্রাল্যান্ডে কোন ধরনের ন্যাশনাল পার্টি না হোক, লোকাল রেজিস্টার্ড পার্টি, তারা গ্রেটার তিপ্রাল্যান্ডের যে কনসেপ্ট, মানে বাংলাদেশের পার্ট, ওই যে ওদিকে আসামের পার্ট, সব মিলে টিলে, হ্যাঁ, এরপর কোনোদিন বাঙালিরা দাবি করবে ওই চাকলা রসুনাবাদ তো ছিল,
তো চাকলান রোশনাবাদকে নিয়ে এসে গ্রেটার বাঙালি ল্যান্ডের গল্প যদি আছে কেউ মানবে? আমরা বাংলা ভাষাভাষী বলে আমরা মানবো? সিভিক সেন্স থাকলে মানা যায় না এগুলো। একটা কনস্টিটিউশনাল পেরিফেরি আছে, সই করে না দিলে আমরা জোট করব না, এগুলো কি কথাবার্তা ওনারাই ভাবুক, কিন্তু এগুলো আসলে মানে পলিটিক্যাল কথা না আর কি। একদম। আমি অরুণবাবুর কাছে আবারও যাবো যে একটা বিষয় যেটা উঠে এসেছে এবং আপনারাও বললেন যে 23-এর নির্বাচনে একদিকে দেখা যাচ্ছে যে 3টি দল উঠে আসছে, প্রথম এ বা বি এভাবে যাচ্ছি না আমরা, দেখা যাচ্ছে এই মুহূর্তে কংগ্রেসও উঠে এসছে, কিছুটা হলেও তারা প্রাসঙ্গিকতা পেয়ে গেছে। তো আমি যদি একটু সার্বিক করতে জিজ্ঞেস করি যে এই একটা গণতান্ত্রিক বিষয়ে এ বা বি হলে ভালো হয়, এখন শাসক দল বা বিরোধী দল একটা হলে ভালো হয়, নাকি সেখানে একের অধিক বিরোধী দল যদি থাকে সেখানে ভালো হয়? কোন জিনিসটা? শক্তির নিরিখে এই 3টে দল মানে 3টে শক্তি যদি থাকে তাহলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে অপশন এর জায়গা থাকে, বেড়ে যায় অপশনের জায়গাটা, নোটার ভোটটা কমে যায়। এ দলের প্রার্থীকে আমার পছন্দ নয়, তাহলে বি দলকে দেবো। বি দলের প্রার্থী আমার পছন্দ হচ্ছে না, দীর্ঘদিন ধরে একই মুখ দেখছি, তো সি দল এসছে, সি দলকে দেবো। কাজে অপশনের আমার জায়গাটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমি আগেই বলেছিলাম যে ত্রিপুরা রাজ্যের ভোটাররা কিন্তু একমুখী, এরা ওই মানে 2টো দিলাম বিজেপিকে, 6টা দিলাম কংগ্রেসকে, 4টে দিলাম সিপিএমকে, এই ট্রেন্ডে কখনোই চলে। দিলাম তো দিলাম, সবাই উজাড় করে দিয়ে দেবো এক জায়গায়। এবার প্রশ্ন হচ্ছে, আমি আবার ফিরে যেতে হয় যে এবার প্রশ্ন হচ্ছে তাহলে 23-এ কি দাঁড়াতে পারে, সেটাই এখন আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে 23-এর অঙ্কটা কি হতে পারে। 23-এর অঙ্কটাকে অপশন বেড়ে গেছে, 1-এর জায়গায় 2, 2-এর জায়গায় এখন 3 হয়ে গেছে, অপশন বেড়ে গেছে। কিন্তু অপশন বেড়ে গেলেও মানুষ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে হয় ইলেকশনের যে ট্রেন্ড, ভোটের যে রেজাল্ট দাঁড়ায়, ত্রিপুরা রাজ্যে কিন্তু সেরকমভাবে কিছু দাঁড়ায়নি। 78 সালে 0, টিউজেস 4, আর বাকি সব এক ক্রমায়। 25 বছর রাজত্ব করার পর 17টা নেমে এসেছিল, 17 থেকে এখন 16, তাই তো? 25 বছর কিন্তু এই অঙ্ক ছিল না। 25 বছর কিন্তু করলে কংগ্রেসের 10টা সিট ছিল, আর 60টার মধ্যে বাকি 50টা সিট কিন্তু একটা দলের পক্ষে। সেটা হঠাৎ করে দুম করে নেমে চলে এলো 17তে। 23-এ সেটা আরো কমে যাবে কিনা কোনো গ্যারান্টি নেই। ওই যে ট্রেন্ড, এবার দেব তো দেব, সবটাই উজাড় করে দিয়েছে বিজেপির বাক্সে। 23-এও কিন্তু একই অবস্থা হবে। কাজেই ওই মানে অপশন বেড়ে গেছে বলে আমরা একটা নতুন কিছু আশা করতে পারি এরকম কোনো বিষয় আমার মনে হয় দাঁড়াবে না। যা হবে এক জায়গাতেই হবে, যা হবে এক জায়গাতেই হবে। মানুষ যদি ঠিক করে যে বিজেপিকে সরিয়ে দেব, তাহলে বিজেপিকেই সরিয়ে দেবে, হয়তো অপশন দেবে কংগ্রেস, কংগ্রেস চলে আসবে যদি এর মধ্যে কংগ্রেস যদি নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু কংগ্রেসের আবার বলতে হয়, কংগ্রেসের মূল সমস্যাটা হচ্ছে কংগ্রেসের তো নেতার অভাব, মুখের অভাব। বিজিত সিনহা কৈলাসহর, দক্ষিণে কে কংগ্রেসের? বিলোনিয়ায় কে? নাই তো। ধর্মনগরে তো যে ছিলেন সে তো বিজেপি, ফিরে আসেনি তো। আর এখন এমন একটা ইয়ে তৈরি হয়েছে, নতুন একটা জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে মাঝখানে একটা আওয়াজ উঠেছিল যে সুদীপ বাবু এবং আশিস বাবুরা যখন বেরিয়ে এলেন, তখন যে ওনারা আজকে ওনারা দুজন বেরোচ্ছে, তারপরে আরো 4-5জন নাম নিয়ে রোজ গবেষণা হতো সংবাদ মাধ্যমে, কে কখন বেরিয়ে আসছে। কিন্তু আলটিমেটলি একটা ইয়ে চলে এলো, কি বলে এটাকে, আইন হওয়ার আগে যেটা থাকে আর কি, মানে আমাদের ওই 4.5 বছরের আইনটা চলে আসবে, ইয়ে জারি হয়ে গেল, কি নাম ওটাকে, শব্দটা ভুলে, নোটিফিকেশন। না না, নোটিফিকেশন না, তারপরে এটা একটা ইয়ে টার্ম, লেজিসলেটিভ টার্ম। এনিওয়ে, মানে 6 মাসের মধ্যে আইনে পরিণত করতে হয় আর কি। তার এই পিরিয়ডটার মধ্যে গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেছে যে 4.5 বছর থমকে গেল। এখন এই বাই ইলেকশনের পরে আমরা কি এখন আশা করতে পারি যে আগামী কয়েকদিন পরে যে বিজেপি ছেড়ে কিছু বিধায়ক, 4-5জন 6জন বিধায়ক বেরিয়ে চলে আসবে? এই জায়গাটা কি এখন আর রয়েছে, বর্তমান রয়েছে? যদি না থাকে তাহলে কংগ্রেস মুখ পাবে কোথায়, নেতৃত্ব কোথায়? কংগ্রেসের বর্তমান নেতৃত্বের মধ্যে তো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একজন নতুন নাম উঠে আসছে, সেটা হচ্ছে ছাত্র রাজনীতির সঙ্গে যিনি যুক্ত, সভাপতি যিনি আছেন, কি নাম, সম্রাট। এটা একটি নতুন মুখ, আর তো কাউকে আমরা দেখতে পাচ্ছি না।
এলাকায়, জেলায় কংগ্রেসের মুখ কোথায়? তো কাজেই অপশন তৈরি হলেও অপশনগুলোকে কাজে লাগানোর মতন পরিস্থিতি তো নাই, পরিকাঠামো নাই। এই জায়গাগুলো কিন্তু আমরা মানে চোখ বন্ধ করে থাকতে পারবো না, দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে এগুলোকে। একদম। আমি স্যারের কাছে যাবো আবার, যেটা অরিন্দমবাবু বললেন যে এই ট্রেন্ডের কথা বললেন, যেভাবে ত্রিপুরার মানুষ ভোট করে, এই ব্যাপারটা কেন, এমনটা কেন হলো? এমনটা হলো তার দু তিনটে কারণ। এক নম্বর কারণ হচ্ছে প্রধান বিরোধী দল সিপিআইএম এজ এ প্রধান বিরোধী দল সে আস্থা তৈরি করতে পারেনি, প্রধান বিরোধী দলের ভূমিকা নিতে পারেনি, যেই কারণে তাদের প্রতি আস্থা হারিয়েছে তাদের র্যাঙ্ক এন্ড ফাইল, তাদের সমর্থকরা। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সুদীপ রায় বর্মন, আশিস সাহারা এজ এ হোল, কিছু কিছু পকেটের লিডার, এজ এ হোল টোটাল জায়গার লিডার, বা তাদের হাতে সময়ও কম ছিল, আর 6 মাস রয়েছে, এই সময়টা সাংঘাতিক কিছু না। অ্যাজ এ হোল রাজ্যের সমস্ত জায়গাকে ভোট মেশিনারি তৈরি করা, বিরোধী দল যেটা সুদীপ রায় বর্মন শুরুতে করেছিল, জয়েন করে এসেই, দিল্লি থেকে এসেই একটা রণংদেহী ভাব। খুব বিশ্লেষণ করে দেখো, একটা ঘটনা যখন ঘটল তারপর থেকে সুদীপ রায় বর্মন কিন্তু সিপিএম এর মতো বিবৃতি সর্বস্ব হয়ে গেল, মাঠ ছেড়ে দিল, আবার মাঠ ছেড়ে দিল। তৃতীয়, অরিন্দম দা বলছিলেন একাংশের মিডিয়াতে যতই নেগেটিভ প্রচার থাকুক না কেন, কেন্দ্রীয় ত্রিপুরার মতো ছোট স্টেট, প্রান্তিক স্টেট, কেন্দ্রীয় যে স্কিমগুলো আছে, কেন্দ্রীয় যে অনুদানগুলো আছে তার উপর নির্ভর করে। একটা জায়গা তৈরি হয়েছে, সিপিএম এর সময় বিশালগড় ব্লক কেলেঙ্কারির মতো ঘটনাগুলো প্রচুর হয়েছে, 10দা কেলেঙ্কারি, কাঞ্চনপুরে কেলেঙ্কারি হয়েছে। আজকে হয়েছে কি হয়নি, বিরোধীরা বা কোনো মিডিয়া তেমন ভাবে ফলাও করে আনতে পারেনি এখন। এবার তথ্য বলছে, স্ট্যাটিস্টিক্স বলছে যে গ্রামীণ আবাসন থেকে শুরু করে সমস্ত জায়গায়, আমি ছোট্ট কয়েকটা উদাহরণ দেই। সিপিএম গভর্নমেন্ট, আমরা যখন ছোট ছিলাম তখন থেকে শুনে আসছি গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, করতে হবে, স্লোগান স্লোগান স্লোগান। 25 বছর ছিলে, গণবন্টন ব্যবস্থা মানে ত্রিপুরার রেশন শপ, রেশন শপ মানে কি, ব্ল্যাক মার্কেটিং এর একটা আখড়া, একটা সেন্টার। চাল আসে, পরদিন চাল পায় না, চলে যায় কোথায়, ওপেন মার্কেটে বা বাংলাদেশে চলে যায়। বিজেপি গভর্নমেন্ট আসলো, এসে রেশন শপকে একটা স্বয়ংসম্পূর্ণ করলো এবং আঙুল ছাপ দিয়ে, মানে ডিজিটাল ছাপ দিয়ে আনা চুরি কিয়দংশে, অনেকাংশে বন্ধ হল। এই কাজটা সিপিএম গভর্নমেন্ট করতে পারত। শ্রমিক কৃষকের গভর্নমেন্ট সিপিএম দল, সিপিএম কৃষকদের ধানের দাম ছিল 9 টাকা 50 পয়সা, বিজেপি গভর্নমেন্ট এসে 18 টাকাতে নিয়ে গেল, এফসিআই এর সাথে চুক্তি করে। পজিটিভ। নেগেটিভ প্রচার হলে পড়েও এইগুলো হচ্ছে পজিটিভ। এরকম অনেকগুলো বিষয়। কর্মচারীরা আজকে নোটার ভোট, আমি খুব সিগনিফিক্যান্ট নোটার ভোট, 6 আগরতলা কেন্দ্রে নোটাতে যত সংখ্যক ভোট পড়েছে, আমার কাছে তথ্যটাও আছে, নোটাতে 290টা ভোট পড়েছে বিজেপির পক্ষে, 190টা ভোট পড়েছে কংগ্রেসের পক্ষে। এর মানে কি, ডিএটিএ নিয়ে যেরকম ক্ষোভ কর্মচারী মহলে ছিল, বা এখানকার কর্মচারী একবারে বিজেপি বেছে 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 বিজেপি মার্কাদের নিয়ে পোলিং বুথে বসিয়েছে, ডিউটিতে দিয়েছে, বিষয়টা এবার এমনও হয়নি। কিন্তু প্রচুর সংখ্যক সিপিএম এর
সমর্থক বা কর্মচারী, সিপিএম এর কর্মচারী আন্দোলনে আছে, এরকম লোকরাও পোলিং বুথে ছিল দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরেও 299 আর 190 নোটা, আর নোটা বলছি আমি, পোস্টাল ব্যালট কি মিন করে? কর্মচারীর মধ্যে সেই ক্ষোভ নেই। কর্মচারীদের মধ্যে ক্ষোভ না কম থাকার আরেকটা কারণ হচ্ছে প্রতি সপ্তাহে মিছিল, প্রতি মাসে চাঁদা, এই জায়গাটা কমিয়ে দিয়েছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে সিপিএম গভর্নমেন্ট 10,323 দিয়েছে, 10,323 চলে গেছে। জন্মের মধ্যে কর্ম, চাকরি দেয়নি দীর্ঘ 17 বছর শিক্ষকতাতে, মূল জায়গা হচ্ছে শিক্ষকতা। 17 বছর চাকরি দেয়নি, তারপর যখন দিল সায়েন্সের কিছু চাকরি বহু কষ্ট করে টিকলো, আর 10,323 চলে গেল। শিক্ষা ব্যবস্থা, জাতীয় মানের শিক্ষা ব্যবস্থা এনসিইআরটিতে নিয়ে যাওয়া সিপিএম গভর্নমেন্ট চাইলেই করতে পারত, কেন্দ্রীয় সরকার থেকে চাপ ছিল, করেনি। এই গভর্নমেন্টটা এসে করেছে। তাহলে প্রচার যেটা নেগেটিভই হোক, কিন্তু আলটিমেটলি মানুষ তো বিশ্লেষণ করে। এই 3টা পয়েন্টে এবারকার বাই ইলেকশনের রেজাল্ট এই এসে দাঁড়িয়েছে। এটা আগামী দিনের জন্য অবশ্যই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে অ্যাসিড টেস্ট। আমাদের কাছে সময় আর খুব বেশি নেই, তবে অরুণবাবুর কাছে আমি একটু জানতে চাইবো যে আলোচনাটাই হলো এই মুহূর্তে, যে 23-এ খুব বেশি চেঞ্জ হবে না, আপনিও সেই কথাই বললেন। তার পাশাপাশি বামেদের শক্তি অনেকটাই ক্ষয় হচ্ছে, আর কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করেই কোনো কিছু মিরাকল করতে পারবে না সেরকম, এটাই মোটামুটি ধরা পড়লো। তাহলে নতুন যদি কোনো দল আসতে হয় বা নতুন চেহারা যদি সেই অর্থে আসতে হয়, তাহলে কিভাবে আসতে হবে? মানে যদি আমি বলি যে একটা সলিড বিরোধী হিসাবে যদি কাউকে দাঁড়াতে হয়, কি হবে, কি ভাববেন এই ব্যাপারে, কি বলবেন? এক্ষুনি যে বর্তমান পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতে নতুন এই 6 মাসের মধ্যে কোনো নতুন শক্তির উত্থান এবং মানুষের মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠা করা এবং মানুষকে তাদের পক্ষে প্রভাবিত করা, এইটা নেক্সট টু ইম্পসিবল। এটা এখন সম্ভব নয়। এটা করতে হলে অ্যাটলিস্ট গ্রাউন্ড ওয়ার্ক আরো 2 বছর আগে থেকে করতে হতো। এখন এই শেষ 6 মাসে এসে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে, মানুষের মধ্যে নেতৃত্বের মুখ দাঁড় করাতে হবে। যেই বিষয়গুলো কংগ্রেস বা তৃণমূলের ক্ষেত্রে প্রযোজ্য, যে একই বিষয় কিন্তু আরেকটা চতুর্থ শক্তি হিসেবে যদি আমরা ধরি আসতে চায়, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু ওই বিষয়গুলো থাকবে। এলাকায় বা বিধানসভা ভিত্তিক যদি ধরি, নতুন নেতৃত্বকে, তাকে নিজেকে ওই এলাকার সঙ্গে পরিচিত করা, মানুষের আস্থা অর্জন করা, কর্মসূচি গ্রহণ করা, এইগুলো সব একসঙ্গে অত দ্রুত করা যায় না, সম্ভব। তো কাজেই এই মুহূর্তে আর কোনো শক্তি, নতুন শক্তির উত্থান ত্রিপুরা রাজ্যে সম্ভব ইম্পসিবল। যারা আছে তাদের মধ্যে থেকেই ঝাড়াই বাছাই হবে। তারা নিজেদেরকে আত্মবিশ্লেষণ করবে, নিজেদেরকে শুধরানোর চেষ্টা করবে, আরো বেটার কিছু পারফর্ম করার চেষ্টা করবে 6 মাসে। সে সরকার পক্ষে যারা আছেন, সরকারি দল যারা করছেন, তারাও চেষ্টা করতে হবে। বিরোধী দলে যারা আছেন তাদেরকেও তাদের পারফরমেন্স বেটার করার জন্য সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। আপনি কি মনে করেন এই 6 মাসের মধ্যে তাহলে কি যারা বিরোধী এই মুহূর্তে রয়েছেন তাদেরও কি সিগনিফিকেন্ট ভাবে সেই জায়গাটা ধরা কি পসিবল, কি মনে করেন? চেষ্টা তো করতে হবে, তাদের তো পরিকাঠামোটা রয়েছে। তো কাজে পরিকাঠামোটা থাকার ফলে তাদের যে অ্যাডভান্টেজটা রয়েছে সেটা তো আর নতুন কেউ এসে সেই অ্যাডভান্টেজটা পাচ্ছে না। তো এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগাতে হবে। ধরুন সিপিআইএম তো তার বিশ্লেষণ করতে হবে বুথ ওয়াইজ, কেন হলো, কি ত্রুটি হলো, কোথায় পারলাম না, যুবরাজনগরে কেন পারলাম না। যুবরাজনগর নিয়ে তো সিপিএম দলের কোনো অভিযোগ কোথাও নেই, এখন অব্দি নেই। ইভেন কি আমি জানি না এর মধ্যে স্টেটমেন্ট স্টুডিওতে ঢোকার পরে হয়েছে কিনা, স্টুডিওতে ঢোকার আগ পর্যন্ত সিপিআইএম এর তরফ থেকে আজকের এই বাই ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার পরে কোনো বিবৃতি নেই এখন অব্দি। সো এটা পরিষ্কার যে দে আর পন্ডারিং অন হোয়াট টু সে এন্ড হোয়াট টু ডু এন্ড হাউ টু ফেস দ্য মিডিয়া। এখনো তারা তৈরি হতে পারেনি, তাদের কাছে সম্পূর্ণ তথ্য নেই। সিপিআইএম এর তো অত সময় নেওয়ার কথা নয়।
নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে ওরা ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দেয়, ফল ঘোষণার 5 মিনিটের মধ্যে বা আধ ঘন্টার মধ্যে বিবৃতি বেরিয়ে আসে। আমাদের দায়িত্ব বেড়ে গেল, জনগণের সচেতনতার বহিঃপ্রকাশ, চেতনার উন্নত চেতনার প্রকাশ। এবারে ঠান্ডা কেন, চুপ হয়ে গেল কেন? কাজে এই জিনিসগুলোকে আবার ফিরিয়ে আনতে হবে, সংগঠনটাকে আরো সক্রিয় করতে হবে। ঠান্ডা ঘরে বসে আইনবা গাড়ি চলেছে হবে না। 88 সাল থেকে 93 সালে যে লড়াইটা ছিল, যে যুদ্ধটা ছিল, সেই যুদ্ধটা আর এই 6 মাসে কতটা করতে পারবে আমি জানি না, বাট দে শুড ট্রাই ইফ দে ওয়ান্ট টু রিয়েলি। যেটা সেবক বলছিল যে আদৌ কি সিপিআইএম এর নেতৃত্ব চায় যে আমরা সরকারে যাই। এখন অব্দি গত 4.5 বছরে কিন্তু তাদের ভূমিকাতে কোথাও এটা প্রতীয়মান হয়নি যে সত্যি সত্যি সিরিয়াসলি দে আর ডিজায়ারিং টু কাম ব্যাক টু পাওয়ার। বলছে বারবার বিজেপির এই স্বৈরাচারী শাসন থেকে রাজ্যের মানুষের মুক্তি চাই। আরে রাজ্যের মানুষ মুক্তি কি, নিজেরা নিজেরা মুক্ত হয়ে যাবে? তাহলে আর দল করার দরকার কি? নেতৃত্বের কি দরকার? মার্ক্সবাদী তো বলেছে পার্টিটা কিসের জন্য, কারা পার্টিটা লিড করবে, কেন লিড করবে? মানুষ নিজেরা যদি বিপ্লব করে ফেলবে তাহলে বিপ্লবী দলের দরকার কি? তো বিপ্লবের জন্য তো তৈরি তো দূরে থাক, গণতন্ত্র রক্ষার জন্য লড়াইয়ের জায়গা নেই, প্রস্তুত নয়। সেই প্রস্তুতি যদি নিতে পারে তাহলে ভালো। কংগ্রেস দলের কি অবস্থা? দেশ স্বাধীন করেছি আমরা, এই স্লোগান চলছে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু। তারপরে গোটা রাজ্যে 30টা নেতা খুঁজে পাওয়া যাবে না, 60টা তো দূরে থাক। 30টা মুখ এখন তার করে দেওয়া যাবে না কংগ্রেস দল। ভাঙতে বেরোতে সব ক্ষয় হয়ে গেছে। এখন সেই 78 সালের যে নেতা নেত্রীরা আছেন তাদের মুখ দেখা যায়, আর কিছু মুখ নতুন এসছে যাদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই। বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে গেছেন কিন্তু জনগণের সঙ্গে যোগাযোগ নেই, জনগণ চেনেই না। ইলেকশনের 7 দিন আগে গিয়ে দুটো ডিপ টিউবওয়েল বসিয়ে দিয়ে এলে বা দুটো চাপাকল বসিয়ে দিলে কি আর ভোট দেয় মানুষ? একদম আমাদের সময় একদমই শেষের পথে। আমি স্যারের কাছেও আসবো যে এই বিষয়টা একদম ছোট্ট করেই জানতে চাইবো যে নতুন কোন শক্তি কি আসতে পারে এই 6 মাসের মধ্যে, যদি আমরা না জানি যে ইন নিয়ার। প্রথমত হচ্ছে নতুন কোনো শক্তি আসার কোনো সম্ভাবনা নেই, এই নিয়ে আলোচনা করে লাভ নেই। দ্বিতীয় হচ্ছে অরিন্দমদা যে বিষয়টা বলছিল সেই বিষয়টার সূত্র ধরে আমি আজকের দিনে এই কথাটা বলা খুব বেশি যুক্তিগ্রাহ্য হবে কিনা জানি না, কিন্তু যেহেতু আমি রাজনৈতিক দলের অংশ না বা রাজনৈতিক দল করি না, সেই কারণে আমি এই কথা আমি বলতেই পারি। অ্যাজ এ সাধারণ মানুষ আমি এই কথাটা বলতেই পারি। এটা কিন্তু ভাবার বিষয়। বিষয়টা হচ্ছে আমরা কিছু অঙ্ক মিলিয়ে দেখি। লাস্ট 2 বছরের আগ পর্যন্ত দিল্লিতে সিপিআইএম এর একে গোপালন ভবন, মানে সিপিএম এর কেন্দ্রীয় কমিটি পলিট ব্যুরোর সদস্যরা যেখানে বসেন সেখানে আক্রমণ হতো। লাস্ট 2 বছরে কোনো আক্রমণ হচ্ছে না। সিপিএম নেতৃত্ব গোটা দেশে লাস্ট 2 বছর ধরে নির্বিঘ্নে আছে। এবার দিল্লির নেতারা তো বিভিন্ন ধরনের নেগোসিয়েশন করে। উপনির্বাচনে যেই মানিক সরকার বলা চলে মাত্র 4 বছর আগে রাজ্যের মানুষ দ্বারা রিজেক্টেড হয়েছেন, ওনাকেই নির্বাচনের সময় মুখ হিসেবে দাঁড় করিয়েছেন। দিল্লি থেকে কোনো নেতা আসেননি, কলকাতা থেকে কোনো নেতা আসেননি, পলিট ব্যুরোর অন্য নেতৃত্বরা আসেননি, দেখিনি আমরা তেমন ভাবে, হয়তো ভেতরে এসছি কিনা যাই না। বিগত 1 বছরের যে তাদের স্টেট কমিটির মিটিংগুলো হয়েছে, দিল্লির নেতারা কতখানি এসেছেন? তাহলে কেরালা বাদ দিয়ে বাকি জায়গাতে চুপ করে থাকার জন্য কোথাও কোনো কি দিল্লির নেতাদের সাথে চুক্তি হয়েছে কিনা, এটা কিন্তু একটু চিন্তা করার বিষয় রয়ে গেছে। নিচের তলার কর্মীরা খুব গিয়ে ফাইট করছে, রক্ত দিচ্ছে, অমুক করছে। দিল্লিতে কোনো নেগোসিয়েশন আছে কিনা এটাও কিন্তু বোঝার বিষয়। কংগ্রেসের সাথে দিল্লিতে নেগোসিয়েশন ছিল, আজকে দিল্লিতে কোনো নেগোসিয়েশন আছে কিনা? না হলে দিল্লির নেতৃত্বের ভূমিকা এরকম হবে কেন? আর দিল্লি যদি না চায়, কেন্দ্রের কংগ্রেস যতদিন চায়নি ততদিন ত্রিপুরার সিপিএম কে বিরুদ্ধে এ রাজ্যের কংগ্রেস কিছু করতে পারেনি। দিল্লির সিপিএম যদি না চায়, ত্রিপুরার সিপিএম একদিকে চাওয়ার মতো অবস্থানে নেই, দ্বিতীয়ত চাইলেও তারা কিছু করতে পারবে না। বিষয়টা ভাবার আছে। এটা কিন্তু
বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টা বললাম। মানুষ এই বিষয়টা নিয়ে ভাবুক, এই বিষয়টা নিয়ে মানুষ ভাবুক যে দিল্লি ত্রিপুরা নিয়ে এতটা আগ্রহী নয় কেন সিপিএম এর ক্ষেত্রে, তাহলে অনেক বিষয় পরিষ্কার হয়ে যাবে। 23-এ কি রেজাল্ট হতে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আর ট্রেডিশনালি ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্টগুলো দিল্লির গভর্নমেন্ট যা চায় তার বাইরে ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট হয়নি আজকে পর্যন্ত। সেই 70-এর দশক থেকে আজকে পর্যন্ত, ইভেন 2003 সাল দিল্লিতে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, ত্রিপুরায় সিপিএম থেকে গেছে শুধুমাত্র একটাই মাত্র কারণ যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় কংগ্রেস আসবে, কংগ্রেস তাদের পলিটিক্যাল মেইন শত্রু, তখন দাঁড়িয়ে বিজেপির আসার কোনো সুযোগ ছিল না। প্রতিবার দিল্লি যা চেয়েছে তার বাইরে ত্রিপুরা হয়নি। সুতরাং 23 তার ব্যতিক্রম কি হবে? ব্যতিক্রম হওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো বিরোধী দলগুলোর মধ্যে নেই। তারা নিজেরাই চায় কিনা গভর্নমেন্টে আসতে, আমার এমএলএশিপ থাকুক এটা চায়, আমার গভর্নমেন্টে আসি এটা চাই কিনা যথেষ্ট সন্দিহান। সুতরাং আপাতত আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় বিজেপির গভর্নমেন্ট কন্টিনিউ করবে, বিরোধীরা আসার সুযোগ নেই। এমনকি আজকের প্রধান বিরোধী দলের আসন সংখ্যা গতবারের চাইতে অনেক কমে যেতে পারে এই ট্রেন্ড উপনির্বাচন দেখিয়েছে, এই কথাই বলা যেতে পারে। একদম অসংখ্য ধন্যবাদ। আজকের সময় একদমই শেষ। আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত আলোচনায় ছিলেন বিশিষ্ট আইনজীবী অরিন্দম ভট্টাচার্য এবং তার পাশাপাশি নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য। দুজনকেই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।